অনেক সময় অ্যাঞ্জিনার ক্ষেত্রে জিটিএন হিসেবে আমরা হোমিওপ্যাথি গ্লোনাইনটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমি আরেকটু কিছু আলোচনা করি অন্যান্য ড্রাগস নিয়ে। হ্যাঁ, আ- আপনি যদি ইয়ের বইটা দেখেন, মিলসের বইটা দেখেন, সেক্ষেত্রে দেখবেন শক বা অ্যাঞ্জিনা পেক্টোরিস অথবা এনি কাইন্ড অফ ইনজুরি, উনি সবচেয়ে বেশি আগায় রাখছে আর্নিকা মন্টেনাকে। হ্যাঁ, আর্নিকা মন্টেনার কথা একটু ভালো মতো মনে রাখেন। সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা কিন্তু আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে যদি পেশেন্টটা শকে চলে যায়, যদি পেশেন্ট হঠাৎ করে অ্যাকুইট এমআই ডেভেলপ করে, অ্যাঞ্জিনা ডেভেলপ করে, পেশেন্ট প্রচুর পরিমাণে বুকে ব্যথা করতেছে, ব্যথাটা রেডিয়েটিং করে আপনার আর্মসের দিকে চলে যাচ্ছে, আর্মস থেকে অনেকটাই হ্যান্ডের দিকে চলে আসতেছে, এরকম অবস্থা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আর্নিকার কথা অবশ্যই মনে রাখবেন, এবং এনি কাইন্ড অফ মাসেল ইনজুরি। হ্যাঁ, তো ইমার্জেন্সি ম্যানেজমেন্টে কিন্তু আপনার ইমার্জেন্সি কিট হিসাবে আর্নিকা কিন্তু আপনার খুবই খুবই একটা ভালো ড্রাগস। এটা কিন্তু আসলে আপনি মানে যে কোনো ভাবেই মনে রাখতে পারেন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ড্রাগস হচ্ছে হাইপারিকাম। হ্যাঁ, আহ, আমি শকের কথা বলতেছি, যদি শকে চলে যায় পেশেন্ট, সেটা যদি স্পাইনাল ইনজুরি হয়, স্পাইনাল ইনজুরি হয় তাহলে কোন লেভেলের শক হবে কেউ বলতে পারবেন? স্পাইনাল ইনজুরি একটা পেশেন্ট আপনার কাছে আসছে, এটা কোন শকে শকে যেতে পারে ওই পেশেন্টটা, কেউ নার্ভ বলতে পারবেন? নার্ভ 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 মানে না, জ্ঞান থাকবে না, তাই না? একবারে জ্ঞান থাকবে। না, শক মানে তো আসলে আনকনসিয়াস একটা অবস্থা। হ্যাঁ, এখন নার্ভ আমি গত ক্লাসে কিন্তু শকের অনেকগুলা ক্লাসিফিকেশন পড়াইছিলাম। হ্যামোরেজিক শক, তারপর আপনার হাইপোভলিমিক শক, সেপটিক শক, নিউরোজেনিক শক, অ্যানাফাইলেকটিক শক, 5টা শকের প্রকারভেদ পড়াইছিলাম। এখন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, সে স্পাইন ইনজুরি নিয়ে, স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, এবং সেই ইনজুরির কারণে পেশেন্টটা শকে চলে গেছে, তার সার্ভিক্যাল স্পাইন ইনজুরি হয়েছে। আহ, এখন শকে যাওয়ার কারণে কোন ড্রাগস আসতে পারে এখানে বলেন তো? হোমিওপ্যাথি একটা হাইপেরিকাম, আমি একটু সরি বলে ফেলছি, হাইপেরিকাম আসতে পারে। এখন স্পাইনাল ইনজুরি এটা কোন লেভেলের শক একটু বলতে পারবেন? এটা আমি জিজ্ঞেস করতে আসলে প্রশ্নটা ছিল এটা। নার্ভাল হয় না স্যার? হ্যাঁ, এটা আসলে নার্ভার নামে কোনো ইনজুরি নাই, এটা ইজ কল না, নিউরোজেনিক শক। হ্যাঁ, নিউরোজেনিক শক। আসলে আমরা টার্ম গুলো কিন্তু একটু ক্লিয়ারলি শেষ করবো। হ্যাঁ, কারণ কি, নিউরোজেনিক। হ্যাঁ, নিউরোজেনিক শক আমরা আসলে টার্মটা একটু অ্যাকুরেট করার চেষ্টা করি। তো আসলে এটা একটা নিউরোজেনিক শক। হ্যাঁ, যে ইনজুরি অফ স্পাইনাল কর্ড, কারণ সার্ভিক্যাল স্পাইন যদি ইনজুরি হয়, তার হার্টের নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। হার্টের নার্ভ সাপ্লাই বন্ধ হয়ে যাওয়াটা আসলে আমরা তখন এটাকে বলবো নিউরোজেনিক শক। এই নিউরোজেনিক শক অফ স্পাইনাল কর্ড বা স্পাইনাল কর্ড এনি কাইন্ড অফ ইনজুরি, আপনি যদি সবচাইতে গ্রেটেস্ট মেডিসিন কিন্তু হাইপেরিকাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কিট হিসাবে কিন্তু হাইপেরিকাম রাখতে পারেন। হ্যাঁ, এছাড়া নিউরোজেনিক আরেকটা শক, যেটা মেন্টাল নিউরোজেনিক শক হয়, যেটা আমরা বলি যে ইমোশন অথবা বিভিন্ন রকম এক্সাইটমেন্ট, এইসব কারণে যদি কেউ যদি শকে চলে যায়, এখানে আরেকটা ভালো ড্রাগস হচ্ছে ইগনেশিয়া। হ্যাঁ, এটা আসলে মিতা গুপ্তা নামক একটা প্র্যাকটিস অফ মেডিসিন বই আছে, ওখানে একটু চাইলে দেখতে পারেন। হ্যাঁ, ইগনেশিয়া কিন্তু এখানে খুবই একটা ভালো ড্রাগস। এছাড়া পেশেন্ট যদি আপনার প্রচুর পরিমাণে বমি করতেছে এবং বা ডায়রিয়া, ডায়রিয়া এবং বমির কারণে যদি শকে চলে যায়, ডায়রিয়া এবং বমির কারণে যদি শকে যায়, এই কন্ডিশনটাকে আমরা বলি যে হাইপোভলিমিক শক। হ্যাঁ, যদি হাইপোভলিমিক শকে চলে যায় কোনো পেশেন্ট, প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট লস হচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, এইসব কন্ডিশনে সবচেয়ে ভালো একটা ড্রাগসের নাম হচ্ছে আসিনামাইড। এটা আসলে ফার্স্ট এড কিট হিসাবে আপনি এগুলা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, খুবই একটা ভালো ভালো ড্রাগসের নামগুলো আমি বললাম, আর্নিকা, হাইপেরিকাম, তারপরে আপনার আর্সেনিকাম অ্যালবাম, ইগনিশিয়া। হ্যাঁ, এইসব ওষুধগুলো কিন্তু আসলে শকের অনেক ভালো একটা ওষুধ এবং চমৎকার ড্রাগস। ঠিক আছে? জি স্যার, জি চমৎকার স্যার। চমৎকার স্যার। হ্যাঁ, এগুলো জাস্ট আমি ক্লিনিক্যাল টিপস দিলাম। হ্যাঁ, আপনারা আসলে এইসব ড্রাগস গুলো আরো সিমিলার করে নেবেন। কারণ কি, ইমার্জেন্সি যখন কোনো কেস দেখবেন আপনি, ইমার্জেন্সি কন্ডিশনে কিন্তু আপনার টোটালিটি সিমটমের কোনো মানে বেসিক নাই। কারণ টোটালিটি সিমটম তো আপনি নিতে পারবেন না, একটা পেশেন্ট আনকনসাস, ওই পেশেন্ট আপনি কি টোটালিটি সিমটম দিবেন, তাই না? ওইসব কন্ডিশনে তো আসলে টোটালিটি সিমটম নেওয়ার কোনো স্কোপ নাই আপনার, আপনি কিভাবে নিবেন? তো সেই ক্ষেত্রে কিন্তু এইসব ড্রাগস গুলো প্রমাণিত সত্য এবং প্রমাণিত ভাবে কাজ করতেছে। সেক্ষেত্রে সেজন্য আমরা কিন্তু ওই কন্ডিশন গুলোতে অবশ্যই ক্লিনিক্যাল ড্রাগসকেই বেশি গুরুত্ব দিব, এবং ক্লিনিক্যাল ড্রাগস গুলো আসলেই কাজ করে এইসব অবস্থা। যদি আপনি ম্যানেজমেন্টটা ভালো জানেন এবং আপনার যদি ওই লেভেলের মেন্টাল হেলথ ভালো থাকে, যে আপনার পর্যাপ্ত পরিমাণ সাহস আছে, আপনি চাইলে ক্লিনিক্যালি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন ভালোই কাজ করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আজকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসেবে নতুন কিছু জায়গায় আলোচনা করবো, সেটা হচ্ছে বার্ন।
আগুনে পোড়া, হ্যাঁ, আগুনে পোড়া নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, বার্ন বলতে পারবেন যে বার্ন কাকে বলে? কেউ বলতে পারবেন বার্ন কি? আগুনে পোড়া কাকে বলে? স্যার, যখন কোনো আগুনে মানুষের শরীরের বিশেষ করে উপরিভাগ ঝলসে যায়, এবং সেটা জ্বালা করা অবস্থার মধ্যে ঝলসে যায়, এবং বিশেষ করে ত্বকের উপরিভাগটা ডার্মাল স্যার, এটাই স্বাভাবিক কথা, একটুকুই বুঝি স্যার। আচ্ছা, আর কেউ বার্ন নিয়ে কেউ মানে ক্লিয়ার কনসেপ্ট বার্ন কাকে বলে? জ্বালা থাকবে, জ্বালা থাকে, ঠিক আছে, বাট আর একটু ক্লিয়ার কনসেপ্ট কারো কি আছে বার্ন কাকে বলে? যে কোনো ধরনের তাপ থেকে যদি আমাদের স্কিনের উপরে মারাত্মক ইফেক্ট পড়ে, যে কোনো তাপ হইতে পারে। যে কোনো তাপটা কি কি? যে কোনো তাপ বলতে কি তাপকে বোঝানো হচ্ছে? গ্যাসের চুলা, গ্যাস, অথবা আমাদের যে লাকড়ির আগুন, অথবা সান হিট, এই ধরনের যে কোনো ধরনের ইলেকট্রিক হিট। আচ্ছা, রেডিয়েশন হতে পারে। রেডিয়েশন না, রেডিয়েশন তো আলাদা জিনিস, বা এটা রেডিয়েশনে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে যে বার্ন আসলে এক ধরনের থার্মাল লিসন। থার্মাল লিসন মানে বুঝছেন, তাপীয় ইনজুরি, মানে তাপের কারণে যদি কোনো ইনজুরি হয়, স্কিন অথবা আদার্স টিস্যুর মধ্যে যদি কোনো ইনজুরি হয় তাপের কারণে, সেটা আসলে বার্ন। এখন তাপ বলতে কি? তাপ বলতে বোঝানো হয় 100 ডিগ্রির উপরে সেটাও তাপ, 70 ডিগ্রিও তাপ, 60 ডিগ্রিও তাপ, আবার -60 ডিগ্রিও তাপ। খেয়াল করেন ব্যাপারটা। যদি কোনো তাপ যেটা আপনার স্কিন সেটাকে রিসিভ করতে পারতেছে না, স্কিন সেখানে ইনজুর হয়, ওই অবস্থাকে বলা হবে বার্ন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বরফেও পুড়ে যেতে পারে হাত, জানেন হাত কিন্তু বরফেও পুড়ে, শুনছেন কখনো? বরফে পুড়ে যায়, বরফে পুড়ে যায়, শব্দটা শুনছেন? বরফে পুড়ে যায়, হ্যাঁ, কেমন কথা স্যার। আপনি বরফ নিয়ে একটু হাতের চাপ দিয়ে ধরে রাখেন কিছুক্ষণ, দেখেন তো হাতটা পুড়ে কিনা। অবশ্যই দেয় না। প্রথম তো অবশ্য হবে, নামনেস আসবে, কারণ ওই যে টিস্যুগুলো নষ্ট হবে, তবে একটা সময় পুড়ে যাবে, ইনজুর হবে। হ্যাঁ, আচ্ছা, কেউ একজন লিখছে MSIM, কি লিখলেন এটা দেখি একটু। মেবি burn occurs when the chemical sunlight electric radiation damage skin. Most of the burn happens accidentally. আচ্ছা, এইখানে একটু অ্যাড করি, আপনি যে মেবি এটা গুগল থেকে কপি করছেন, আসলে সানলাইট ঠিক আছে, বাট রেডিয়েশনটা কখনোই বার্নের মধ্যে পড়ে না। হ্যাঁ, রেডিয়েশন কিন্তু আলাদা জিনিস, রেডিয়েশনটা বার্নের মধ্যে না। এটা আপনি যদি উইকিপিডিয়া সার্চ করেন তখন দেখতে পারবেন রেডিয়েশনটা বার্নের মধ্যে পড়ে নাই। আচ্ছা, তো আমি আরেকটু বলি যে ব্যাপারটা হচ্ছে যে থার্মাল লিসন, থার্মাল মানে হচ্ছে তাপীয় অবস্থা, যে অবস্থা আপনার স্কিনটা তার সহন ক্ষমতাকে ক্রস করে, তখন আর স্কিনের কোনো সহন ক্ষমতা থাকে না, ওই অবস্থাকে আমরা বলি, যদি ইনজুর হয় তখন ওই অবস্থাকে আমরা বার্ন বলি। হ্যাঁ, তো এটা আসলে যদি আপনি ইংলিশে ডেফিনেশন অনেক সুন্দর, যে বার্ন ইজ টাইপ অফ ইনজুরি টু স্কিন অর আদার্স টিস্যু। একদম সহজ কথায়, এ বার্ন ইজ এ টাইপ অফ ইনজুরি টু স্কিন অর আদার্স টিস্যু। যদি মানে বার্ন হচ্ছে এক ধরনের ইনজুরি যেটা স্কিনে ঘটে অথবা আদার্স টিস্যুতে ঘটে, কজেস বাই হিট। এটা কেন হবে? যে হিটের কারণে হবে, কোল্ড ঠান্ডার কারণে হবে, ইলেকট্রিসিটি, কেমিক্যাল, ঠিক আছে, এইসব জিনিসের কারণে আসলে বেসিক্যালি বার্নটা ঘটে। হ্যাঁ, তো বার্নের মেইন কারণ হচ্ছে যে থার্মাল লিসন। এই থার্মাল লিসন গুলো ঘটবে কেন? যে ঠান্ডার কারণে অথবা গরমের কারণে অথবা ইলেকট্রিসিটির কারণে অথবা কেমিক্যালস এর কারণে, এইসব কারণে আসলে বার্ন ঘটে। ঠিক আছে, আমাদের শরীরের কোষের মধ্যে বা আমাদের স্কিনের মধ্যে, আমাদের ভিতরে অঙ্গের মধ্যে বার্ন গুলো ঘটে। আচ্ছা, এখন আরেকটু ক্লিয়ার করি যে বার্ন কিন্তু আসলে দুই রকমের হয়। বার্ন আসলে থার্মাল লিসনটা দুই রকমের, একটা হচ্ছে বার্ন আর একটা হচ্ছে স্ক্যাল্প। স্ক্যাল্প শব্দটা কখনো শুনছেন? স্ক্যাল্প, হোয়াট ইজ স্ক্যাল্প? SCALPED, শুনছেন শব্দটা কখনো? স্ক্যাল্প, হ্যাঁ, মাথার। না না না, স্ক্যাল্প না, সরি, স্ক্যাল্প বলি না, স্ক্যাল্প এটা আরেকটা শব্দ। হ্যাঁ, শুনছেন এই শব্দটা? শুনেছি স্যার, কিন্তু ব্যাখ্যাটা মনে নেই স্যার। স্ক্যাল্প, CALP, স্ক্যাল্প দেখি স্যার, টার্মে বই দেখি স্যার, কিন্তু মনে নাই স্যার। আচ্ছা, স্ক্যাল্প শব্দের অর্থটা হচ্ছে যে আসলে যদি আমাদের শরীর কিন্তু দুই ভাবে পুড়তে পারে, জানেন?
শুনছেন কখনো যে দুই ভাবে পুড়ে শরীর? একটা হচ্ছে গরম হিট, আরেকটা হচ্ছে লিকুইড হিট, আরেকটা হচ্ছে সলিড হিট। শুনছেন এই শব্দটা কখনো? না স্যার। আচ্ছা, আমাদের শরীরে দুই ভাবে পুড়তে পারে, একটা হচ্ছে লিকুইডের কারণে, আরেকটা হচ্ছে সলিডের কারণে। আচ্ছা, লিকুইডটা কি? যেমন আপনি গরম পানি থেকে পুড়ে গেছে, গরম পানিতে পুড়ে যাওয়া মানে কি? পানিটা কি লিকুইড নাকি সলিড বলেন তো? লিকুইড। লিকুইড। আর ডিরেক্টলি একদম ড্রাই হিটে পুড়তেছে, আগুন, এটাকে বলা হয় ড্রাই হিটে পুরা। ড্রাই হিটে যেটা পুড়বে সেটাকে বলা হয় বার্ন, আর যেটা লিকুইড হিটে পুড়ে সেটাকে বলা হয় স্ক্যাল্প। যেটা ড্রাই হিটে, ঠিক আছে, মাথাতে খেয়াল রাখবেন, যেটা ড্রাই হিটে পুড়ে সেটা হবে বার্ন। যেমন আপনি গরম চুলার মধ্যে পড়ে গেছেন, এটা বার্ন। আপনার গরম পানি পড়ে গেছে, এটা হচ্ছে স্ক্যাল্প। শব্দটা খেয়াল রাখেন, বার্ন এবং স্ক্যাল্প দুটো কিন্তু টোটালি আলাদা জিনিস, টোটালি ম্যানেজমেন্ট আলাদা। হ্যাঁ, আমাদের ব্যাপারগুলো আমরা সামনে গেলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনি মনে করেন বরফে পুড়ে গেছেন, সেটা হবে স্ক্যাল্প। আবার আপনি যদি মনে করেন যে গ্যাস ওয়ারিং করতে গেছেন, আপনার হাতটা ঝলসে গেছে গ্যাসে, এটা হবে বার্ন। আপনি ইলেকট্রিক লাইনের সাথে শকে পুড়ে গেছে শরীর, সেটা হবে বার্ন, কারণ ড্রাই হিট। একটা হচ্ছে ড্রাই হিট, আরেকটা হচ্ছে ময়েস্ট হিট। হ্যাঁ, যদি ড্রাই হিটে হয় সেটা হবে বার্ন। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার, সুন্দর ব্যাখ্যা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা দুইটার মধ্যে একটু ডিফারেন্স করি। হ্যাঁ, যে আসলে কমন ডিফারেন্সটা তো আমরা করলাম, যে যে মেইন ডিফারেন্স একটা হচ্ছে ড্রাই হিটের কারণে হবে, আর একটা হচ্ছে ময়েস্ট হিটের কারণে হচ্ছে। আচ্ছা, তো মেইন ডিফারেন্স গুলো আরো একটু খেয়াল করেন। যদি ড্রাই হিটে কোনো জিনিস পুড়ে যায়, সেটা ডিপ অনেক বেশি হবে, সেটা ডিপ মানে ভিতরে গভীরতাটা অনেক বেশি হবে। আর যেটা ময়েস্ট হিটে পুড়বে সেটা শুধুমাত্র সুপারফিশিয়াল হয়, সেটা ডিপ হয় না। খেয়াল করবেন, একটা রোগী যখন আপনার কাছে আসবে পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছে বা পানিতে পুড়ে গেছে, আপনি কিভাবে বুঝবেন যে আগুনে পুরা রোগীর ইনজুরিটা অনেক ডিপ হবে, বাট যেটা ড্রাই হিটে পূর্বে সেটা ইনজুরি বেশি হবে, যেটা ময়েস্ট হিটে পূর্বে সেটা ইনজুরিটা অনেক কম হবে, কারণ ডিপটা অনেক কম হবে, গভীরতা কম থাকবে, পূর্বে কম। যদি ময়েস্ট হিটে পুড়ে ভিজা, মানে যেটা ময়েস্ট বলি আমরা, ভেজা গরম পানিতে পুড়ে গেলে একটা পেশেন্ট আপনার কাছে আসবে, তার কিন্তু কাপড় পুড়বে না। খেয়াল রাখবেন, কখনোই কাপড় পুড়বে না, কারণ গরম পানি পড়লে কখনো কাপড় পুড়ার কথা না। কিন্তু যদি ড্রাই হিটে পুড়ে, কাপড় পুড়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? দেখেন, ড্রাই হিটে, হ্যাঁ, ড্রাই হিটে কাপড় পুড়ে যাবে, বাট ময়েস্ট হিটে কাপড় পুড়বে না। যে কাপড়টা যে অবস্থায় আছে, এক্সটার্নাল লেসার তাই না স্যার? জি, এক্সটার্নাল ময়েস্ট হিটে ম্যাক্সিমামই এক্সটার্নাল। হ্যাঁ, আচ্ছা, ময়েস্ট হিটে আমরা যেটা ব্লিস্টার বলি, হ্যাঁ, যেটা আমরা বলি ফুসকুড়ি, হ্যাঁ, ময়েস্ট হিটে কিন্তু ফুসকুড়ি পড়বে, কিন্তু ড্রাই হিটে ফুসকুড়ি পড়বে না। ড্রাই হিটে একদম স্কার উঠে যাবে, মানে যে যা আছে একদম ভিতর থেকে সব উঠে যাবে। সেজন্য স্কার উঠে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, চামড়াটা পুড়ে যাবে, বার্ন হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য দেখা যাবে কি ময়েস্ট হিটে ফুসকুড়ি আছে, কিন্তু ড্রাই হিটে কোনো ফুসকুড়ি নাই, একদম যা আছে সব না একদম গ্রিল হয়ে গেছে। গ্রিলের অবস্থা দেখছেন, যে আমরা যে কাবাব খাই, গ্রিল খাই, সেই গ্রিলের মতো একদম সব পুড়ে গেছে, কোনো মানে স্কার টিস্কার বা কোনো ওই যে আপনার ইয়া নাই, কোনো রকম আপনার ব্লিস্টার ডেভেলপ করবে না। ঠিক আছে? আচ্ছা, স্ক্যাল্ড একজন লিখছেন, আমি স্ক্যাল্ডই বলতেছি। হ্যাঁ, সুজন সরকার। আচ্ছা, তো ময়েস্ট হিটের এবং ড্রাই হিটের ডিফারেন্স গুলো আরেকটু খেয়াল করেন। ময়েস্ট হিটে যখন কোনো রোগী আসবে আপনার কাছে, সেই রোগী দেখবেন যে আপনার স্কিনের কোনো লোম বা কোনো হেয়ার পুড়বে না, একদমই পুড়বে না। কিন্তু ড্রাই হিটে প্রতিটা মানে যে যে জায়গায় পুড়বে সেই জায়গায় সবগুলো হেয়ারই পুড়ে যাবে সাথে। এগুলো হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। হ্যাঁ, আমি আবার বলি ডিফারেন্স গুলো কি কি। প্রথমে ড্রাই হিট বলি। ড্রাই হিটের যেটা বার্ন বলে, ড্রাই হিটে পুরাকে বলা হয় বার্ন। বার্নের মধ্যে কি থাকবে? বার্নের ফ্যাটালিটি বা ডিপটা অনেক বেশি থাকবে, কিন্তু ময়েস্ট হিট যেটাকে বলে স্ক্যাল্ডের ডিপটা কম থাকবে। ঠিক আছে? ড্রাই হিটে যদি পুড়ে কোনো রোগী, তার কাপড় পুড়ে যাবে, ময়েস্ট হিটে কাপড়টা কম পুড়বে না বলে চলে, একদম নর্মালি থাকবে। হ্যাঁ, ড্রাই হিটের রোগী যখন আপনার কাছে আসবে দেখবেন তার হেয়ার ফলিকল টলিকল সব পুড়ে গেছে, একদম হেয়ার মানে চুল টুল সব পুড়ে গেছে, কিন্তু ময়েস্ট হিটের রোগীর চুল পুড়বে না, যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। আচ্ছা, ফ্যাটালিটি, মারাত্মকতা। হ্যাঁ, ড্রাই হিটের রোগীর মারাত্মকতা অনেক বেশি থাকে, কিন্তু ময়েস্ট হিটের রোগীর আসলে মারাত্মকতা একদম কম। যদি আপনি ভালো ম্যানেজমেন্ট করেন, ওইখান থেকে ফ্যাটালিটি অনেক কম থাকে, রিকভার করে আনা সম্ভব। কারণ ড্রাই হিটে ইন্টারনাল অর্গানকে ইনভলভ করে ফেলে। হ্যাঁ,
আমাদের যে ভিতরে যে অঙ্গগুলো থাকে, লাংস, কিডনি, লিভার, ব্রেইন, এইসব জায়গাগুলোকে আক্রমণ করে ড্রাই হিট। বাট ময়েস্ট হিট আসলে একদমই সুপারফিশিয়াল, উপরের অংশটি থাকে, ভিতরের অংশ খুব একটা ইনভলভ করে না, বিদায় রোগী খুব দ্রুত কামব্যাক করতে পারে বা কামব্যাক করে। আচ্ছা, আপনারা মেবি খবর বা সবকিছু অনেক কথা শুনছেন যে তার 60% পুড়ে গেছে, 40% পুড়ে গেছে, 30% পুড়ে গেছে। এই শব্দটা আপনারা কিভাবে বা এই জিনিসটা কিভাবে বের করে, মানে এই জানেন আপনারা কেউ যে তার শরীরে এটা শুনেছি স্যার, কিন্তু এটার ব্যাখ্যাটা আমি মনে 60%? করি এটাকে ডিপ এটা স্যার যতটুকু বলি স্যার, ইন্টারনালি স্যার বেশি ক্ষতিগ্রস্ত হয়, মানে শ্বাসনালী আর কি। না, আসলে ইন্টারনাল ক্ষতিগ্রস্ত বা এক্সটার্নাল ক্ষতিগ্রস্ত না, এটা একটা প্রসেস আছে যে প্রসেসে গণনা করা হয় যে আসলে তার কত অংশ পুড়ে গেছে। এই জিনিসটা কি কেউ জানেন আপনারা? না স্যার, ব্রিফলি জানি না স্যার, প্লিজ আপনি একটু নিউজ করেন স্যার। রুল অফ 9। ইয়েস, রুল অফ 9। কেউ কেউ কি কে বলছেন রুল অফ 9? দেখি আমি মেসেজটা কার। স্যার একটা মেসেজ দেখি বললাম স্যার। ডাক্তার এস এম জাহাঙ্গীর, হ্যাঁ, রুল অফ 9 এক্স্যাক্টলি। রুল অফ 9 এর মাধ্যমে এটা কাউন্ট করা হয়। হ্যাঁ, আমি রুল অফ 9টা যদি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, দেখি রুল অফ 9টাকে বোঝানো যায় কিনা। আমি একটা ইমেজ বের করে নিই। একটু ওয়েট করেন, হ্যাঁ, আমি একটা ইমেজ বের করার চেষ্টা করি। ও শেয়ারই দিইনি আমি, না? আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? কেউ কি বলবেন? না, শেয়ার হয়নি এখনো। শেয়ার হয়নি না? কি বলতেছে গুগল ক্রোম মাই গুডনেস সিস্টেম। আমার নতুন ল্যাপটপ তো, এটা আমি অনেক কিছু সেট আপ দিইনি, এই জন্য ওরা একটা পর একটা মেসেজ দেয়। অ্যাপেলের একটু ঝামেলা আছে, একটু দেখতেছি আমি। গুগল ক্রোম মাইট নট। আচ্ছা, আমি একটু শেয়ার দিতে পারছি না। আপনারা কি কেউ কি একটু শেয়ার দিবেন? কারণ একটু দাঁড়ান, আমি সিস্টেম পারফেক্ট করে নিই একটু, হ্যাঁ। আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? হচ্ছে স্যার, হচ্ছে। আচ্ছা, ও কেউ মেবি রুল অফ 9 বের করছেন নাকি দেখলাম। রুল অফ 9, হ্যাঁ, অনেক ছবি আছে। রুল অফ 9টা সার্চ দিলে আসলে অসংখ্য ছবি পাবেন আপনারা। আচ্ছা, রুল অফ 9, আমার এই ছবিটা কি দেখা যায়? একটু দেখেন। এই ছবিটা কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যায়। আমার খুব ইয়েস, দেখা যায়। দেখা যায়।
আচ্ছা, রুল অফ 9 বলতে আমাদের বডিটাকে আমরা 9 করে আসলে নরমালি 11টা অংশে বিভক্ত করি। হ্যাঁ, 9 করে 11টা অংশে বিভক্ত করা হয়। এই জন্য আসলে এটাকে রুল অফ 9 বলা হয়। 9টা ভাগ করে মানে 9 করে 11টা ভাগে বিভক্ত করা হয় এবং একটা অংশকে একটা ভাগে বিভক্ত করা হয়। এই টোটাল হচ্ছে 9, 11, 99 আর 1 হচ্ছে 100। টোটালি 100 এইভাবে কাউন্ট করা হয়। হ্যাঁ, আপনার যদি কোনো রোগী পান যে রোগীর আসলে মাথার অংশ পুড়ে গেছে, পুরো মাথাটা পুড়ে গেছে, ওই অংশটাকে বলা হবে 9 ভাগ পুড়ে গেছে রোগীর। খেয়াল করেন, যদি মাথা পুড়ে যায় সেটা হবে 9 ভাগ। যদি রোগীর পেছন সাইড মানে ব্যাক, মানে পুরো ব্যাক পার্টটা, ব্যাক পোর্শনটাই পুড়ে যায়, সেক্ষেত্রে হবে 18%। হ্যাঁ, ব্যাক পার্ট যদি পুড়ে যায় সেটা হবে 18%। আর যদি রোগীর সামনের অংশ পুড়ে যায় সেটাও হবে 18%। হ্যাঁ, সামনের অংশ বলতে একদম মাঝ বরাবর ভাগ করে এই সাইডে 9, এই সাইডে 9, মানে 9, 9, 18। সেম পেছনেও 2 ভাগ করে 9, 9, 18। তো এ হচ্ছে 18, এখানে 18, আর মাথা যদি পুড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে 9। যদি রোগীর ডান হাত পুড়ে সেক্ষেত্রে 9, বা হাত পুড়ে গেলেও 9। তাহলে কত দাঁড়ালো এখানে দেখেন, 18 দোকান 36, 9 আর এখানে 9, 18। তো 3, 18 কত, একটু হিসাব করেন তো, দেখেন তো কত হলো এখানে। 3, 18, 54। 54 আর 9, তাই না, 63। এখানে আমাদের 63 শেষ। ঠিক আছে, তারপর যদি রোগীর গোপন অঙ্গ, যেটা আমরা পিউডেন্টাল এরিয়া বলি বা পেরিনিয়াল এরিয়া, ওই জায়গাটা পুড়ে যায় সেক্ষেত্রে হবে আরো 1%। ঠিক আছে, 9, 63 আর 1 হচ্ছে 64। তারপর রোগীর যদি ডান পা পুরোটা পুড়ে যায় সেক্ষেত্রে হবে 18%। যদি রোগীর বাম পা পুড়ে যায় সেক্ষেত্রে হবে 18%। মানে এখানে আরো 18 দোকানে 36, 64 আর 36 হচ্ছে 100%। এখন আপনি এখান থেকে কাউন্ট করবেন যে কত অংশ পুড়ছে এবং কত কত দিয়ে যোগ করা যায়। ক্লিয়ার? জি স্যার, সুন্দর স্যার। এইভাবে আসলে বের বের করা হয় যে রোগীর কত পার্সেন্ট পুড়ছে এবং কত পার্সেন্ট ঠিক আছে। ঠিক আছে, এটাকে বলা হয় রুল অফ 9। ঠিক আছে, আচ্ছা আমি শেয়ার অফ করে দিই। আচ্ছা, তো এভাবে আসলে আমরা কাউন্ট করতে পারি যে রোগীর কত অংশ পুড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যখন একটা রোগী আসবে, বার্নের রোগী, তো তার সবচেয়ে বেশি কি কম থাকবে বলেন তো শরীরে? একটা বার্নের রোগীর কি নষ্ট হয়ে যায় শরীর থেকে বলেন তো? পানি। ফ্লুইড। হ্যাঁ, ফ্লুইড তো কমন জিনিস, ফ্লুইড তো নষ্ট হবেই। এছাড়া এসেনশিয়াল উপাদান কি নষ্ট হয় বলেন তো? মেলানোসাইট কোষ। মেলানোসাইট কোষ। আর আচ্ছা, সবচেয়ে বেশি যেটা লস হয় স্কল প্লেটলেটস এন্ড লিউকোসাইট। হ্যাঁ, আমাদের শ্বেত রক্তকণিকা এবং আমাদের অনুচক্রিকা অনেক বেশি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু বার্নের রোগীকে সবচেয়ে বেশি পরিমাণের প্লেটলেট দেওয়ার চেষ্টা করি এবং অনুচক্রিকা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি তার প্লাজমা লস হয়, প্রচুর প্লাজমা লস হয় এইসব রোগীর। হ্যাঁ, সেই জন্য দেখা যায় যে আমরা কিন্তু অনেক রক্ত লাগে, সেই রক্ত থেকে আমরা প্লাজমাকে ভেঙে শরীরে প্লাজমা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যে প্রচুর প্লাজমা দরকার পড়ে এইসব জায়গায়, এইসব কন্ডিশনে। আচ্ছা, বার্নের ম্যানেজমেন্ট নিয়ে একটু আমরা আলোচনা যদি করি, একটা রোগী যখন বার্নের আসবে তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আক্রান্ত স্থানে পানি দেওয়া। হ্যাঁ, এটা আসলে খুব কমন একটা অ্যাডও ছিল আমাদের দেশে। হ্যাঁ, আক্রান্ত স্থানে পানি দেওয়া। যদি কোনো রোগী এসিডে পুড়ে যায়, এসিড, এটা বলেন তো কি লেভেলে বার্ন হবে? এটা কি ময়েস্ট নাকি ড্রাই? ময়েস্ট। ময়েস্ট, যেহেতু ভিজা, তাই না? কিন্তু ড্রাই হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ড্রাই কেমিক্যাল। হ্যাঁ, এটার মধ্যে হাইড্রোজেন অণু থাকে যদিও, কিন্তু আসলে এটা ড্রাই হিট হয়ে যায়। হ্যাঁ, কারণ এটার মধ্যে যা দিবেন, কারণ এসিডে কাপড় পুড়ে যায়, দেখছেন? হ্যাঁ, 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 আমি কিন্তু প্রথমে, হ্যাঁ আমি কিন্তু ডিফারেন্স গুলো পরে আসছি যে কাপড় পুড়ে যাবে, স্কিন এর ডিপ হবে, তারপরে আপনার যে হেয়ার থাকবে সেই হেয়ার গুলো নষ্ট হয়ে যাবে। কারণ যাদের মুখে অ্যাসিড মারা হয় বা যারা অ্যাসিডে আক্রান্ত মানুষ থাকে, দেখবেন যে তাদের আসলে স্কিনটা এত রাফ হয়ে গেছে যে অনেক ডিপে চলে যায়, এবং এর কিন্তু সাথে আপনার কাপড় হোক বা যা হোক সেটা পুড়ে যাবে। কারণ অ্যাসিডের তীব্রতা তো অনেক। হ্যাঁ, এটা এটা আসলে বার্নের মধ্যে পড়ে, ড্রাই হিট, ড্রাই হিট। আচ্ছা, তো একটা যদি পেশেন্ট, বার্নের পেশেন্ট আসে, তার প্রথম ফার্স্ট লাইন থাকবে আপনি প্রচুর পরিমাণের
পানি দেওয়া, যে আক্রান্ত স্থানে পানি দেওয়া। সেকেন্ড লাইন ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে আপনার প্লাজমাকে কারেকশন করা। রোগীর শরীর থেকে প্লাজমা কমে যায়, তখন আপনি অবশ্যই বলবেন যে আপনি প্লাজমাকে কারেকশন করেন। সেক্ষেত্রে রোগীকে রক্ত দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতে পারেন যে যেন রক্ত দেয়, অথবা আপনি পেশেন্টকে আপনি হসপিটালাইজ করে যেন তাকে প্লাজমা দেওয়া যায় এই ব্যবস্থাটা করতে পারেন। থার্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে যে আপনার ইনফেকশনকে ডেভেলপ করা, কারণ বেসিক্যালি বার্নের রোগী বার্নের চাইতে বেশি পরিমাণে মারা যায় ইনফেকশনের কারণে। হ্যাঁ, ইনফেকশনটা যেন ডেভেলপ না করে সেজন্য ইনফেকশনটাকে কিল করার জন্য আপনি এই জায়গায় ম্যানেজমেন্ট রাখতে পারছেন। কিন্তু আপনি হোমিওপ্যাথিক যদি কোনো সাহস করে যদি কোনো ওষুধ দিতে পারেন সেটা আলাদা ব্যাপার। তাছাড়া অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদের অ্যান্টিবায়োটিক ইউজ করে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এসব জায়গায় বেসিক্যালি ইউজ করে এরা। হ্যাঁ, ঠিক আছে, এসব জায়গায় তারা অ্যান্টিবায়োটিক গুলো দেয়। আপনি চাইলে আপনার মতো ট্রিটমেন্ট করতে পারেন না। এবং ফাইনালি ওরা কি করে যে একটা সুপারফেশিয়াল ক্রিম ইউজ করে, যেটা হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশন। হ্যাঁ, সিলভার নাইট্রেটের কিছু ক্রিম আছে যেগুলো, যেসব ক্রিম গুলো অ্যালোপ্যাথিক ডাক্তার ইউজ করে সিলভার নাইট্রেট দিয়ে, তারপর এটাকে কি করে পাতলা, যেটাকে বলা হয় গজ, হ্যাঁ, পাতলা গজ কাপড় দিয়ে সেটাকে পেঁচায় রাখা হয় যেন আসলে লোকাল ইনফেকশন গুলো না করে। তো সেক্ষেত্রে যদি আপনি চাইলে সিলভার নাইট্রেট সলিউশন ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার হোমিওপ্যাথিক্যালি যদি আপনি আসলে আমাদের অনেকগুলি ক্যান্থারিস, হ্যাঁ, ক্যান্থারিসের অনেক বিশেষ উপকারিতা আছে, তো আপনি চাইলে ক্যান্থারিস দিয়েও আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এক্ষেত্রে হয়তো আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন। তবে বেসিক্যালি প্রথমে যে ম্যানেজমেন্ট রাখবেন সেটা হচ্ছে পানি দেওয়া। পানি দেওয়ার বিকল্প কিছুই নাই। তারপরে আপনি লোকাল ইনফেকশনটাকে প্রিভেন্ট করার মতো যদি আপনার এবিলিটি থাকে তাহলে আপনি পেশেন্টকে কাম ব্যাক করতে পারেন, অথবা যদি লোকাল কিছু দিয়ে আপনি যদি রিকভার করতে না পারেন সেক্ষেত্রে ওরালি দিতে হবে। হ্যাঁ, যেমন আপনার অ্যালোপ্যাথিক ডক্টর ওরালি অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করে। তো কমন দু একটা অ্যান্টিবায়োটিক তার সবচেয়ে বেশি ইউজ করে, তার মধ্যে প্রথম হচ্ছে ম্যারোপেনাম, তারপর সেপ্ট্রিয়াক্সন, এবং আপনার কম্বিনেশন কিছু ড্রাগস আছে যেটা অ্যালোপ্যাথিক ইউজ করে, সেপ্রোজিন প্লাস ক্লাভেনিক অ্যাসিড। হ্যাঁ, এই তিনটা ড্রাগস কমনলি ইউজ করে। আপনারা যদি মাথা রাখতে পারেন আপনারা অনেক সময় চাইলে ইমার্জেন্সি কেসে এইসব ড্রাগস গুলো দিতে পারেন। আমি বলতেছি না আপনারা দিবেন, বাট আপনারা মাথা রাখতেই পারেন যে অনেক সময় আসলে পেশেন্টকে তো বাঁচানোই এমবিশন, তাই না? আপনার যদি কনফিডেন্স লেভেল কম থাকে যে না আপনি অ্যান্টিবায়োটিককে রিকভার করতে পারবেন না, তখন আপনি চাইলে এটা দিতে পারেন। এই আর কি অবস্থা। তো বার্ন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি তাহলে নেক্সট স্টেপে যাবো। একটু বার্ন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। জি, এই যে পানি, এই যে আপনি যে বার্ন হইলে আপনি কি ঠান্ডা পানি দিবেন না ওয়ার্ম পানি দিবেন? আচ্ছা আচ্ছা, বার্ন হলে যেটা করতে হবে সেটা হচ্ছে রুম টেম্পারেচার ওয়াটার, নট ঠান্ডা নট গরম। হ্যাঁ, এটা আমরা বলি রুম টেম্পারেচার, 32 থেকে 38 ডিগ্রি ফারেনহাইট, সরি সেলসিয়াসের মধ্যে। কিন্তু এখানে কথা আছে, এই যে এই কথাটাই যে বই আমরা পাইছি যে ওয়ার্ম ওয়াটার দিলে এই সেই, কিন্তু এখানে কিন্তু ডাক্তাররা বলে আইস দেওয়ার জন্য, কারণ বার্ন হয়ে গেছে ওখানে যদি আমি ওয়ার্ম দেই তাহলে কিন্তু হবে না। ওখানে ওরা বলে যে আইস দিলে, না, ঠান্ডা আইস দিলে কি হয় যাতে আবার ভিতরে না ঢুকতে পারে, বার্নটা ভিতরে লেয়ার না ঢুকতে পারে, আচ্ছা স্যার, আমি এই একটু জন্য বলে ওরা নিই। বলে আসলে ডিরেক্টলি আইস না, হ্যাঁ, আমরা এটাকে রুম টেম্পারেচার ওয়াটার বলি। হ্যাঁ, কারণ ডিরেক্টলি আইস দিলে কিন্তু সেল আরো ইনজুর হবে, কারণ আমরা জানি যে ইনজুরের থার্মাল লিসনের একটা অন্যতম কারণ কিন্তু আসলে আমাদের আপনার বরফ, যেটাকে আমরা বলছি যে আইস না, ঠিক মানে ঠান্ডা পানি, ঠান্ডা মানে কোল্ড ওয়াটারের মধ্যে আমরা বলি রুম টেম্পারেচার ওয়াটার। হ্যাঁ, রুম টেম্পারেচার আচ্ছা, ওয়াটার আচ্ছা, এখানে সবচাইতে বেশি পরিমাণে অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এখানে অন্য ওয়াটারের কথা বলা হয় না, রুম টেম্পারেচার ওয়াটার। তো স্যার এই ওয়াটার থেরাপি উভয় বার্নের ক্ষেত্রে ড্রাই ময়েস্ট? হ্যাঁ, উভয় বার্নের ক্ষেত্রে একই রকম থাকে। আচ্ছা, বার্ন থেকে আরো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমরা তাহলে নেক্সট যাবো আর কি। স্যার আমরা তো 9 রুলসের কথা বললাম, তো ওই শ্বাসনালীর একটা স্যার এখানে ব্যাপার আছে স্যার, যে এটা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হলে সেখানে বাঁচার ইয়েটা কম থাকে। কোনটা? শ্বাসনালী। ও, শ্বাসনালী। হ্যাঁ, রুল অফ 9 এর কিছু জায়গা আছে ইম্পর্টেন্ট এবং কিছু জায়গা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন আপনার যদি রুল অফ 9 এ আমরা বলি যে 60-এর উপরে গেলে আসলে রিস্ক জোন, তো 60-এর উপরে অনেক সময় যদি আমরা বলি 30% পড়ে গেছে আপার পার্ট, যেটা চেস্ট এবং ব্যাক,
36%, সেক্ষেত্রে রোগীর রিস্ক অনেক বেশি থাকে। হ্যাঁ, কারণ চেস্ট এবং ব্যাকের মধ্যে তো আমাদের লাংস এবং হার্ট এইসব যে অঙ্গগুলো থাকে, শ্বাসনালী থাকে, তখন তো আসলে রিস্ক থাকে। হ্যাঁ, ওইটা আসলে যদি আপার পার্টের ব্যাপারটা আলাদা। বার্নিং এর রোগী হালকা পাতলা যদি সামান্য টুকটাক হয় নিজেই করেন, অথবা রাইট ওয়ে এগুলো টুকটাক ম্যানেজমেন্ট করতে পারেন, করে হাসপাতালে পাঠাই দিবেন, যেটা ইমার্জেন্সি। এটা হসপিটাল কেস, হ্যাঁ, যে আসলে নিজে ডাক্তারি সব করা যাবে এরকম কিছু না, বাট জানার জন্য বলা আর কি। হ্যাঁ, জানতে তো হবে। না না, হ্যাঁ সেটাই বলতেছি, জানলো কিন্তু আপনি মানে হালকা পাতলা অনেক সময় টুকটাক হয় না, ফুসকা মুসকা পড়ছে বা যেটা হয়, ঠিক আছে, কিন্তু বার্নে যদি বেশি হয়ে যায়, আগুন একটা ওই সমস্ত জায়গায় রিস্ক নেওয়া তো জানলাম আমরা, ঠিক আছে, ওগুলো হসপিটাল করে দিবেন। জি স্যার, ঝুঁকি থাকবে না। আচ্ছা, এখন আমরা আসলে কিছু ইমার্জেন্সি ইনফেকশাস ডিজিজ নিয়ে আলোচনা করবো, যেসব ডিজিজ গুলো খুবই ইমার্জেন্সি থাকে এবং আপনি ম্যানেজ করতে না পারলে রোগীর ডেথের দিকে চলে যাবে, এইসব ডিজিজ নিয়ে একটু আলোচনা করবো। ইমার্জেন্সি ইনফেকশাস ডিজিজ, এটা এগুলো সব অবশ্য আপনি কমনলি পাবেন, অনেক বেশি পাবেন, হয়তো আপনার কাছে এভেলেবেলই আসতেছে যেগুলো আপনি হ্যান্ডেল করবেন। তার মধ্যে প্রথম হচ্ছে টাইফয়েড ফিভার। হ্যাঁ, এগুলো ইমার্জেন্সি কেস কিন্তু। হ্যাঁ, ইনফেকশন ডিজিজের মধ্যে টাইফয়েড কিন্তু ইমার্জেন্সি এবং অ্যালার্মিং ডিজিজ। হ্যাঁ, তো টাইফয়েড নিয়ে একটু আমরা আলোচনা করব। তারপরে এখন আসলে প্যান্ডেমিক কন্ডিশন ইমার্জেন্সি ডেঙ্গু আছে, ডেঙ্গু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। নিউমোনিয়া আছে। হ্যাঁ, যেসব ডিজিজগুলো আসলে খুবই ইমার্জেন্সি থাকে এবং মিসম্যানেজমেন্টের রোগীর মারাও যেতে পারে, এইসব কন্ডিশনগুলো আমরা একটু আলোচনা করবো ইমার্জেন্সি। হ্যাঁ, আর বাকি ইনফেকশন অনেক ডিজিজ আছে যেগুলো ইমার্জেন্সি না, রিস্ক আছে বাট ইমার্জেন্সি নেই। ইমার্জেন্সি মানে একদম শর্ট টাইমের মধ্যে আপনাকে এটা রিকভার করতে হবে, তাহলে পেশেন্ট মারা যাবে। সব ইমার্জেন্সি নিয়ে আমি একটু আলোচনা করবো। তো সেক্ষেত্রে আমরা টাইফয়েড দিয়ে শুরু করি। হ্যাঁ, মনির ভাই আপনি ক্যামেরাটা অফ করে ফেলেন। হ্যাঁ, আসলে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, জাস্ট ক্যামেরাটা অফ করে ফেললে ভালো হয়। আচ্ছা, তো টাইফয়েড ফিভার সম্পর্কে কারো কোনো ধারণা আছে যে টাইফয়েড ফিভার কি বা কাকে বলে, কেন হয়? ওই যে ভিটাল টেস্ট করলে পজিটিভ আসে। আর কারো জানা আছে যে টাইফয়েড কাকে বলে? আচ্ছা, টাইফয়েড হচ্ছে আসলে একটা ইনফেকশন। জি, টাইফয়েড হলো এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত আসলে রোগ। এটা যে কারণে ঘটে থাকে, সালমোনেলা যে ব্যাকটেরিয়ার কারণে এটা ঘটে থাকে। ঠিক আছে। আসলে টাইফয়েড আসলে ইনফেকশাস একটা গ্রাম নেগেটিভ অর্গানিজমের জন্য হয়, যে এটার মূল অর্গানিজমটার নাম হচ্ছে সালমোনেলা টাইপি। হ্যাঁ, তো সালমোনেলা টাইপি নামক একটা জীবাণুর আক্রমণে আসলে টাইফয়েড ফিভারটা হয়। তো টাইফয়েড ফিভারটা আসলে আমরা বলি যে ফিকো উরাল রুটের মাধ্যমে ছড়ায়। ফিকো উরাল রুট মানে শব্দটা শুনছেন? ফিকো উরাল মানে শব্দটা হচ্ছে মুখ এবং টয়লেট, এর মাধ্যমে কিন্তু টাইফয়েডটা ছড়ায়। টাইফয়েড কিন্তু আসলে আমরা ছোটবেলায় কয়েকটা রোগের মধ্যে পড়ছিলাম, টাইফয়েডও একটা রোগ যেটা পানিবাহিত, তাই না? ছোটবেলায় 5টা পানিবাহিত রোগের নাম লিখতে বললে আমরা যখন 1 2 3 4 5 এ ছিলাম, 5 ম্যাক্সিমাম 5 পর্যন্ত মনে ছিল যে 5টা পানিবাহিত রোগের নাম লেখো সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে। তখন আমরা লিখতাম টাইফয়েড, জন্ডিস, তারপরে আমাশয়, এইসব রোগগুলোর নাম বলতাম, তাই না? টাইফয়েড, জন্ডিস, আমাশয়। তো এখন কথা হচ্ছে যে টাইফয়েডটা কিন্তু আসলে একটা পানিবাহিত রোগ। তো পানিবাহিত রোগ কিভাবে হচ্ছে, যে আপনি একজন টাইফয়েড রোগী, আপনি যখন উন্মুক্ত স্থানে টয়লেট করছেন, সেই টয়লেটটা কোনো পানির সাথে মিক্স হচ্ছে, সেই পানিটা আবার কেউ ড্রিঙ্ক করছে, তখন কি হচ্ছে, যে টাইফয়েডের জীবাণুটা পানিতে মিশে যাচ্ছে, সেই পানিটা আবার আপনি খাচ্ছেন, মুখের মাধ্যমে আপনার বডিতে ঢুকতেছে। এই রুটটাকে বলা আসলে ফিকো উরাল রুট। মানে ফিকো শব্দের অর্থ হচ্ছে টয়লেট বা মল, আর উরাল শব্দের অর্থ হচ্ছে যে মুখ। টয়লেট এবং মুখের মাধ্যমে আপনার বডিতে ছড়াবে। জীবাণুটার নাম কি? জীবাণুটার নাম হচ্ছে সালমোনেলা টাইপি। হ্যাঁ, তো সালমোনেলা টাইপি আসলে বেসিক্যালি আমাদের ফিকো উরাল রুটের মাধ্যমে ছড়ায়। এর ইনকিউবেশন পিরিয়ড আমরা বলি 7 থেকে 14 দিন। 7 থেকে 14 দিন মানে সে আপনার বডিতে ঢোকার পরে 7 থেকে 14 দিন ওয়েট করবে সিমটম প্রোভাইড করার জন্য। হ্যাঁ, সিমটমকে তৈরি করার জন্য সে 7 থেকে 14 দিন ওয়েট করবে যে আপনার বডিতে আজকে কোনো সালমোনেলা টাইপি ঢুকছে,
সে 7 থেকে 14 দিন মানে সর্বোচ্চ সে 14 দিনের মধ্যে আপনার বডিকে আক্রমণ করবে এবং আপনাকে চূড়ান্ত অবস্থায় নিয়ে ছাড়বে 14 দিনের মাথায়। তো এখন এই অবস্থাটাকে বলা ইনকিউবেশন পিরিয়ড। প্রতিটা ব্যাকটেরিয়া ভাইরাসের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইনকিউবেশন পিরিয়ড গুলো উপরেই আমাদের আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা আগাইতে হয়। যেমন এখন আমাদের সবচেয়ে বেশি প্যান্ডেমিক কন্ডিশন হচ্ছে করোনা ভাইরাস ইনকিউবেশন পিরিয়ড কিন্তু ফিউ আওয়ার্স টু 14 ডেজ। সেজন্য কিন্তু একটা রোগীকে কিন্তু আইসোলেশন করি আমরা 14 দিনের জন্য, যে বা কোয়ারেন্টাইনে রাখি আমরা 14 দিনের জন্য, যে 14 দিনের মধ্যে তার বডিতে কোনো সিমটম প্রডিউস করে কিনা। 14 দিনের মধ্যে না করলে তার বডিতে আসলে জার্মটাই নাই, সেজন্য 14 দিন পর্যন্ত ওয়েট করতে হয়। আর সর্বনিম্ন 1 দিনের মধ্যে এটা আসলে সিমটমটা চলে আসে। আর টাইফয়েডের ক্ষেত্রে সে সিমটমটা আসতে সময় নেবে 7 দিন এবং সর্বোচ্চ সময় নেবে 14 দিন। এর মধ্যে আসলে সিমটম গুলো চলে আসবে। এবং রুটটা কি আমি বললাম ফিকো উরাল রুটের মাধ্যমে এটা ছড়ায়, মুখ এবং টয়লেট এর মাধ্যমে টাইফয়েডটা ছড়ায়। তো টাইফয়েডের মেইন যেই সিমটম, সেই সিমটম গুলো আপনি পাবেন কি? কে কে টাইফয়েডের সিমটম গুলো বলতে পারবেন যে টাইফয়েডের সিমটম গুলো কি? জ্বর থাকবে, বমি থাকবে, পাতলা পায়খানা থাকবে। জ্বর, বমি, পাতলা পায়খানা, এইসব কিন্তু 80% ফিভারই আছে। একটু পেকুলিয়ার জি, কিছু আছে। শুরুর দিকে একটা অস্বস্তি থাকবে, মাথা ব্যথা থাকবে, ঝিমঝিম করবে, হ্যাঁ, শরীর ব্যথা থাকবে। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম লক্ষণ প্রকাশ পেতে পারে। এটাকে আচ্ছা, বাংলা অথবা শরীরে এক ধরনের স্পট পড়ে। একটা সমস্যা থাকবে। আচ্ছা, আসলে কি আমাদের প্রতিটা ইনফেকশন ডিজিজ গুলো ম্যাক্সিমামই সেম সিমটমকে কভার করে। কিছু কিছু পিকুলারিটি থাকে যেটা ওই ডিজিজকে ইন্ডিকেট করে। আমরা এই পিকুলারিটি গুলো নিয়ে একটু কাজ করার চেষ্টা করি এবং পিকুলারিটি গুলো একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম ইনফেকশন ডিজিজ গুলো আমি এখন যেহেতু টাইফয়েড পড়াচ্ছি, আমি এর সাথে কিছু ডিজিজের কম্পেয়ার করব। হ্যাঁ, কিছু ইয়ের কম্পেয়ার করব। স্টোমাক পেইন, উইকনেস, স্টোমাক পেইন, হ্যাঁ আসলে সবই থাকবে, এগুলো থাকবেই। আমরা একটু পিকুলিয়ার নিয়ে আলোচনা করি। টাইফয়েডকে জ্বরকে আমরা 3টা উইকে ভাগ করি, 3টা সপ্তাহে ভাগ করি। যখন জ্বরটা শুরু হয় এটাকে বলে ফার্স্ট উইক। ফার্স্ট উইকে প্রথমে যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছে হাই ফিভার। মাথায় রাখবেন, হাই ফিভার, প্রচুর পরিমাণের জ্বর। জ্বরের টেম্পারেচার 103, 104 পর্যন্ত কভার করতে পারে এবং সেটা থাকে ইন্টারমিটেন্ট ফিভার। এটা অবশ্যই মাথায় রাখবেন। জ্বরটা বিশ্রাম দিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, এখন জ্বরটা আছে, আবার কিছুক্ষণ পর জ্বর নাই, 2 ঘন্টা পরে আবার জ্বরটা আসছে, ইন্টারমিটেন্ট। হ্যাঁ, ইন্টারমিটেন্ট বা পিরিয়ড মেনটেন করে করে আসতেছে, পিরিয়ডিসিটি। এটা হচ্ছে টাইফয়েড ফিভারের একটা অন্যতম বৈশিষ্ট্য, পিরিয়ডিসিটি থাকবে। হ্যাঁ, যে জ্বরটা একটা পিরিয়ড অন্তর অন্তর আসবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা লক্ষণ, যেটা হচ্ছে ফিভার, হাই ফিভার। সেকেন্ড যেটা হেডেক, সেটা একদম ব্রাস্টিং হেডেক, মাথা ফেটে যাবে এরকম একটা অবস্থা, এরকম ব্রাস্টিং হেডেক থাকবে। 3 নাম্বার যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইন। হ্যাঁ, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া শব্দের অর্থ হচ্ছে যে পালস কমে যাবে। আমাদের যত জ্বর আছে সব জ্বরে কি হয়, পালস বাড়ে, জ্বরের সাথে সাথে পালস বেড়ে যায়। বাট টাইফয়েড ইজ এ পেকুলিয়ার ফিভার, যে ফিভারে আসলে জ্বরের সাথে পালস কমে যায়। আপনি এই লক্ষণটা যখন পাবেন, আপনি যখন পালস দেখবেন এবং পাশাপাশি ফিভারটা হাই, পালস কমে গেছে, ফিভার হাই হয়ে গেছে, আপনি কোনো দিকে তাকানোর দরকার নাই, যে 90% শিওর টাইফয়েডের পেশেন্ট, বাকিটা আপনি ইনভেস্টিগেশন করে নেন। তো আপনি প্রথম সপ্তাহে কি লক্ষণটা পাচ্ছেন? প্রচুর জ্বর, জ্বরের মাত্রাটা 104 বা 103, এর সাথে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া থাকবে, মানে পালস কমে যাবে এবং পেশেন্টের পিরিয়ডিক ফিভার আসবে, যে ফিভারটা আসলে ইন্টারমিটেন্ট বলি আমরা, বিশ্রাম দিয়ে দিয়ে জ্বর আসবে এবং জ্বর যখন আসবে প্রচুর পরিমাণ আসবে, সাথে ব্রাস্টিং হেডেক থাকবে, এর সাথে লস অফ অ্যাপিটাইট, ক্ষুধা মন্দা। জ্বর আসলে তো ক্ষুধা মন্দাই হবে, তাই না? এটা স্বাভাবিক না? জ্বর আসলে, হ্যাঁ, জ্বর আসলে ক্ষুধা লাগে, এটা কোন রোগ, কোন মানে কোন ডিজিজে বলেন তো? জ্বর আসা, যত জ্বর সে তত খাবে। চায়না মেডিসিন তো মেডিসিন, আলাদা ব্যাপার। আমি ইনফেকশনের কথা বলতেছি। এমনকি কোন ইনফেকশনের নাম শুনছেন যে ইনফেকশনের রোগী জ্বরের সাথে খাবে? আপনি এর সাথে ওষুধ মিলাই নিয়েন একটা সময় পরে, আপনি চায়না হোক বা আপনার ফসফরাস হোক, আয়োডাম হোক, এগুলো অন্য জিনিস, আপনি তখন মিলাই নিয়েন। বাট আমি বলতেছি যে এমন কোন রোগের নাম শুনছেন যে রোগী রোগ হওয়ার পরে জ্বরের মাত্রা অনেক বেশি এবং সে খাওয়ার মাত্রা বাড়ায় দিবে? এটা কি হোমিওপ্যাথিক ডিজিজে না, আমি মেডিসিনের চাচ্ছি না। আমি চাচ্ছি যে ইনফেকশন, কোন ইনফেকশনের আক্রমণে পেশেন্ট
খেতে চাবে, এবং জ্বর থাকবে খেতে চাবে। শুনছেন এরকম কখনো? সরি স্যার, আচ্ছা, ইসকল কাল আজার, নাম শুনছেন? কাল আজার। এটার নাম শুনছি স্যার। কাল আজারের মেন পেকুলিয়ার লক্ষণ হাই ফিভার টু হাই অ্যাপিটাইট, খুব ইম্পর্টেন্ট একটা সাইন। হাই ফিভার উইথ হাই অ্যাপিটাইট, পেশেন্টের প্রচুর ক্ষুধা থাকবে, হ্যাঁ, অ্যাপিটাইট বেড়ে যাবে। কারণ কালাজারের মধ্যে যে জীবাণুটা থাকে ইসকল লিসবেনিয়া ডোনোভানি। লিসবেনিয়া ডোনোভানি এক ধরনের প্যারাসাইট, যে প্যারাসাইটের মানে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস দরকার পড়ে এই সময়। সেই নিউট্রিয়েন্টস কাভার করার জন্য পেশেন্টকে খাওয়ানোর জন্য ইনফ্লুয়েন্স করবে। ঠিক আছে, দেখেন খুব ইম্পর্টেন্ট কিন্তু আসলে সেক্ষেত্রে আপনি এখন মেডিসিন মিলাই নেন যে কোন রোগীর জ্বরের সাথে ক্ষুধা বাড়ে, সেক্ষেত্রে ওটা লিসবেনিয়ার ওষুধ, ঠিক না? ইজি কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে কিন্তু রিলেশন অনেক সুন্দর আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের। আচ্ছা, তো আমি যে টাইফয়েড আবার ফিরে আসি, কারণ আমি বলছি যে প্রতিটা ডিজিজের সাথে আমি একটু কম্পেয়ার করে করে আগাবো, সামনের দিকে কম্পেয়ার করবো এবং আগাবো। আচ্ছা, হাই ফিভার থাকে, আরো দু একটা জ্বরের নাম বলেন তো কেউ। হাই ফিভার 103-4 আছে। আচ্ছা, সবাই চুপ না। ডেঙ্গু, ডেঙ্গুর কিন্তু হাই ফিভার থাকে, হ্যাঁ, কিন্তু ডেঙ্গুর কিন্তু রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া থাকে না। ডেঙ্গুর কিন্তু ট্রেকিকার্ডিয়া থাকে, প্রচুর পালস বেড়ে যায়, হ্যাঁ। সেক্ষেত্রে ডেঙ্গুর এবং টাইফয়েডকে আলাদা করলেন কিভাবে? যে একটা ব্র্যাডিকার্ডিয়া আর একটা হচ্ছে ট্রেকিকার্ডিয়া। ডেঙ্গুতে ডেঙ্গুতে কি হয়, হেডেকের সাথে মায়ালজিয়া থাকে, মানে শরীরের সব জায়গায় ব্যথা থাকে ডেঙ্গুতে। বাট আপনার যে আমরা এখন যেটা পড়তেছি যে টাইফয়েডে কি হেডেক থাকবে, বাস্টিং পেইন, হ্যাঁ। আর টাইফয়েড আরেকটা অন্যতম লক্ষণ হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন উইথ ডায়রিয়া অল্টারনেট কনস্টিপেশন, পেটে ব্যথা থাকবে, রোগীর ডায়রিয়া থাকতে পারে অথবা কনস্টিপেশন থাকতে পারে। এটা হচ্ছে তার ফার্স্ট উইকস এই লক্ষণগুলো আপনি পাবেন। ফার্স্ট উইকসের লক্ষণগুলো আমি আরেকবার বলতেছি, ফিভার, হাই টেম্পারেচার, ইন্টারমিটেন্ট মেনটেন করবে, ব্রাস্টিং হেডেক, তারপর যেটা থাকবে যে আমরা বলছি যে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া, যে তার পালস কমে যাবে, থাকবে লস অফ অ্যাপিটাইট, ক্ষুধামন্দ দেখা দিবে, এবং অ্যাবডোমিনাল পেন উইথ ডায়রিয়া অল্টারনেট আপনার কনস্টিপেশন, এবং ফাইনালি ভমিটিং থাকবে। কারণ আমাদের ডায়রিয়া, কনস্টিপেশন এবং ভমিটিং এর হওয়ার মেইন লক্ষণ হচ্ছে, কারণ টাইফয়েডকে বাংলায় কি বলা হয় বলুন তো? টাইফয়েডের বাংলা কি? সান্নিপাতিক জ্বর না? সান্নিপাতিক জ্বর না, ইন্টারমিডিয়েট মানে সান্নিপাতিক, হ্যাঁ, এটা আন্ত্রিক জ্বর, আন্ত্রিক জ্বর, এক্স্যাক্টলি আন্ত্রিক জ্বর, ইজ কল্ড ইন্টেরিক ফিভার। ইন্টেরিক ফিভার, হ্যাঁ। বিশ্বনাথ দাদা আছেন তাহলে না? অন্তের, অন্তের, কারণ কি আপনি আন্ত্রিক, হ্যাঁ আন্ত্রিক। ভালো আছেন দাদা না? হ্যাঁ স্যার, আপনি আসেন, আমি তো খুঁজি আপনাকে মাঝে মাঝে, দেখি না। দুদিন ধরে ঢুকতে পারছিলাম না, লিঙ্কটা পাচ্ছিলাম না ঠিক মতন। আমি তো ভাবছি দাদাকে আমার ক্লাসে রাগ করলেন কিনা, আপনাকে আমি খুঁজে পাই না। একটা কথা বলেছেন, আমি এটা প্রশ্নটা পেয়ে গেছি। ব্যাপটিসিয়া এরকম ইরেগুলার অসম নারী আছে ব্যাপটিসিয়াতে, অসম নারী মানে ইরেগুলার ব্র্যাডিকার্ডিয়া হয়ে যাবে, ব্র্যাডিকার্ডিয়া হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাপটিসিয়া এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি মেডিসিন আসলে হয়তো এই কথাটা বলতাম, আপনি আগে বলে ফেলছেন, ধন্যবাদ স্যার। আচ্ছা, তো কি কোথায় ছিলাম যেন আমি, লাইনটা হারিয়ে ফেললাম। আচ্ছা, ইন্টেরিক ফিভার, আচ্ছা হ্যাঁ, পাশে বললাম ইন্টেরিক, হ্যাঁ। ওই যে আন্ত্রিক জ্বর বলা হয় কেন? আন্ত্রিক জ্বর বলা হয় এজন্যই যে কারণ আমাদের এই জীবাণুটা যে সালমোনেলা টাইপি মেইন আক্রমণ করার জায়গাটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, হ্যাঁ। ইন্টেস্টাইনে আক্রমণ করার ফলে ইন্টেস্টাইন গুলো ইমব্যালেন্স হয়ে যায়, তখন সে নর্মালি কাজ করতে পারে না। এই নর্মাল কাজ করতে না পারার কারণে কি হয়, পেশেন্টের ভমিটিং ডেভেলপ করে, পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করে, পেশেন্টের লুজ মোশন ডেভেলপ করে, অল্টারনেট কনস্টিপেশনও ডেভেলপ করে ফেলে পেশেন্ট, হ্যাঁ। এই কয়েকটা জিনিস ডেভেলপ করে, কারণ কি এই অর্গানিজমটা বা এই জীবাণুটা আক্রমণই করে আমাদের ইন্টেস্টাইনের উপরে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট উইকস এর ব্যাপার। আপনি কিন্তু দেখেন আমরা কিন্তু প্রথম সপ্তাহে আছি, এখন আপনি প্রথম সপ্তাহে যদি ভালো ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনি সেকেন্ড উইকসে নাও যেতে পারেন, হ্যাঁ। আর যদি প্রথম সপ্তাহে আপনার ম্যানেজমেন্টটা ভুল হয় তাহলে সেকেন্ড উইকসে চলে আসবে। সেকেন্ড উইকস কি হবে, যখন তার দ্বিতীয় সপ্তাহে চলে আসবে, মানে এন্ড অফ ফার্স্ট উইক শেষ, সেকেন্ড উইকে যখন প্রবেশ করবে তখন পেশেন্টের দেখবেন যে কোনো জ্বর নাই, মানে জ্বর আছে সেটাও 100 অথবা 101 বা 99 এর মধ্যে ঘোরাঘুরি করতেছে। তার মানে কি আপনি খুশি যে হয়তোবা রোগীকে ওষুধ দিচ্ছেন, রোগী ভালো। আসলে ভালো না, ব্যাকটেরিয়া তার গতিবিধি চেঞ্জ করতেছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া তার আচরণ চেঞ্জ করে ফেলতেছে, সে আপনাকে অন্যদিকে ভুগাবে।
দেখবেন যে সেকেন্ড উইক এসে জ্বরের মাত্রাটা কমে গেছে। তারপরে কি হবে, এক ধরনের স্পট পড়বে। নাসির ভাই একটা শব্দ বলছিলেন যে এক ধরনের র্যাশ উঠে, আসলে র্যাশটার নাম হচ্ছে রোজ স্পট অন ট্রাঙ্ক। রোজ স্পট মানে রোজ মানে হচ্ছে গোলাপ ফুলের মতো এক ধরনের স্পট আসবে। স্পটটা দেখতে অনেকটা গোলাপ ফুল যেমন দেখা যায় ওরকম একটা একদম পিঙ্ক কালার, অনেকটা রোজ কালার, হ্যাঁ এরকম কালার এক ধরনের স্পট পড়বে, পুরো স্কিন জুড়ে এরকম একটা স্পট পড়বে। এই সময় 80% ডক্টর একটা ভুল করি আমরা, সেটাকে ওই সময় ওই অবস্থাটাকে আমরা ম্যাক্সিমাম সময় চিকেন পক্স হিসেবে ধারণা করে নিই। হ্যাঁ, কারণ ওই সময় আমরা মনে করি যে এটা মনে হয় বেরিসিলা জোস্টার ভাইরাস বা চিকেন পক্সের কোনো আক্রমণ। ব্যাপারটা তা না, ওটা কিন্তু টাইফয়েডের একটা আক্রমণ, যেটা আসলে পুরো বডিতে এক ধরনের র্যাশ ডেভেলপ করে। দেখেন খেয়াল করে, জ্বরটা কমে গেল এবং এক ধরনের র্যাশ ডেভেলপ করলো। হ্যাঁ, এবং এবং পেশেন্টের কিছু অন্যান্য সিমটম ডেভেলপ করবে, যেমন তখন সে বললো যে একটু মাইলজিয়া এবং প্রচুর পরিমাণে ফেটিক, পেশেন্ট অনেক ক্লান্ত হয়ে যাবে এই অবস্থায় এসে। হ্যাঁ, তো আপনি যদি ভুল করেন মনে হবে যে হয়তো আপনি চিকেন পক্সের দিকে যাচ্ছে, অথবা আপনি ভাববেন যে রোগী মনে ভালো হয়ে যাচ্ছে যেহেতু জ্বরটা নাই। এটা হচ্ছে সেকেন্ড উইকে এই লেভেলে থাকবে। তারপর যখন সেকেন্ড উইক শেষ হয়ে যাবে, মানে ইন্ড অফ সেকেন্ড উইক বা আপনার থার্ড উইকে যখন শুরু হবে, তখন কি হবে, রোগীর ব্যাকটেরিয়াটা ছিল ইন্টেস্টাইনে, এখন ব্যাকটেরিয়া চলে যাবে সেকেন্ড উইক শেষ হওয়ার পর, ব্যাকটেরিয়া চলে যাবে সরাসরি ব্রেনের দিকে। হ্যাঁ, সে ব্রেনকে অ্যাটাক করে ফেলবে। যখন ব্রেনকে সে অ্যাটাক করে ফেলবে তখন কি হবে, ব্রেন আর নর্মাল কাজ করবে না, সেজন্য পেশেন্ট কি হবে, সে পেশেন্ট আপনার ডিলেরিয়ামে চলে যাবে, সে প্রলাপ বকবে। যেমন আমাদের আর্নিকা প্রলাপ বকে আছে না, আমি মরে যাব, আমি ওদিক যাবো সেদিক যাবো, ওনাকে ডাকো ওনাকে ডাকো, এইসব টাইপের আচরণ করে না, বা কেউ আসলে খুব বিরক্তি বোধ করা, ওই টাইপের একটা অবস্থা চলে আসবে, ডিলেরিয়ামে চলে যাবে পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট প্রলাপ বকতে থাকবে। তারপরে কি হবে, প্রলাপ বকার পরে পেশেন্ট হঠাৎ করে দেখবে আনকনসিয়াস, কোমা, পেশেন্ট কোমাতে চলে যাবে। হ্যাঁ, যে পেশেন্টের ব্রেন আর কাজ করতেছে না, এবং আনট্রিটেড যদি আপনার ভুল ট্রিটমেন্ট হয় ওই কন্ডিশনে পেশেন্ট মারা যাবে। দেখেন আপনি তাহলে কি করলেন, ফার্স্ট উইকে যদি আপনি ভুল করলেন সেকেন্ড উইক ডেভেলপ করবে, সেকেন্ড উইকে আপনি ভুল করলেন থার্ড উইকে এসে পেশেন্ট মারা যাবে। আপনি সময় পেলেন মাত্র 14 দিন, এই 14 দিনের মধ্যে যদি আপনি কোনো ভুল করেন মেডিকেল ইমার্জেন্সিতে, পেশেন্ট কিন্তু অবশ্যই মারা যেতে পারে, কিন্তু আপনাকে বুঝতেও দিবে না যে ডিজিজটা কোন থেকে কোন দিকে ডেভেলপ করতেছে। এখন আসি যে আপনার ইনভেস্টিগেশন, কি ইনভেস্টিগেশন করবেন, কিভাবে ইনভেস্টিগেশন করবেন টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভার ইনভেস্টিগেশন গুলো যদি বলা যায়, সেক্ষেত্রে কমন ইনভেস্টিগেশন গুলো হচ্ছে আমরা যেটা করি, কেউ বলতে পারবেন টাইফয়েডের কমন ইনভেস্টিগেশনটা কি? ভিটাল টেস্ট। ভিরাল টেস্ট, এটা কখন করব আমরা? উইডাল না, 6 দিন পরে, জ্বর হওয়ার 6 দিন পরে, জ্বর হওয়ার 7 দিন পরে। হ্যাঁ, সিমটম ডেভেলপ করার 7 দিন পরে। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে প্রথমেই আমরা রক্তের সিবিসি করব, হিমোগ্লোবিনটা দেখবো, পাশাপাশি ইএসআরটা দেখবো। তারপর যেটা দেখতে পারি সেটা হচ্ছে রক্তের সিএস দেখবো। হ্যাঁ, রক্তের সিএস, যে রক্তের মধ্যে আমরা কালচার করে দেখবো, যে কালচার করে তার জীবাণুটা দেখতে পারি যে রক্তের তার সিএসটা কেমন আছে। হ্যাঁ, তারপর সেকেন্ড উইকসে এসে আমরা ভিটাল টেস্ট করব, এবং থার্ড উইকসে আমরা যদি করতে যাই তখন আমরা সিএসএফ কালচার করি। হ্যাঁ, সিএসএফ মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ব্রেনে অ্যাটাক করছে কিনা এটা দেখার জন্য ওটাকে কালচার করবো আর কি আমরা। হ্যাঁ, আচ্ছা, ট্রিটমেন্ট, যদি ট্রিটমেন্ট করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করবেন? ট্রিটমেন্ট আমাদের আসলে সিমটোমেটিক্যালি অনেক অনেক ওষুধ আছে। বিশ্বনাথ দাদা একটা ভালো ওষুধের নাম বলছে ব্যাপটিসিয়া। আসলে ব্যাপটিসিয়া টাইফয়েডের চমৎকার একটা ড্রাগস। এছাড়া পিরিয়ড মেনটেন করে এরকম ড্রাগসের মধ্যে অন্যতম একটা ড্রাগসের নাম মেবি আর্সেনিক, তাই না? আর্সেনিক কিন্তু পিরিয়ডিক ড্রাগ, কিন্তু সার্টেন পিরিয়ড অ্যাটাক করে। হ্যাঁ, এছাড়া টাইফয়েডের ভালো ওষুধের মধ্যে ফসফরাস, আর্নিকা, বেলাডোনা। হ্যাঁ, কারণ বেলাডোনা ডিলেরিয়াম স্টেজে বেলাডোনা একটা ভালো ওষুধ, ওই অবস্থায় যদি আপনি বেলাডোনা অ্যাপ্লাই করতে পারেন রোগী অনেকটাই বেটার ফিল করতে পারে ডিলেরিয়াম কন্ডিশনের। হ্যাঁ, তো আপনার সিমটোমেটিক্যালি অনেক ওষুধে আসতে পারে, আমরা ওইদিকে এত সিমটম নিয়ে আমি এই না করতেছি। হ্যাঁ, আপনারা সিমটম কভার করে একটা ওষুধ অ্যাপ্লাই করবেন। তবে এই জায়গায় খেয়াল রাখবেন সিমটম গুলো যেন ভালো মতো কালেক্ট করা যায়, এবং ভুল যেন না হয়। ভুল হলে সেকেন্ড উইকসে, ভুল হলে থার্ড উইকসে ডেভেলপ করবে, পেশেন্ট মারা যাবে। যদি মারা নাও যায় তার সেক্ষেত্রে তার ব্রেন হ্যাম্পার হওয়ার কারণে তার অনেকগুলো অঙ্গ ড্যামেজ হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনার উপরে তো একটা দায়ভার থাকে, তাই না, ডক্টর হিসেবে। ক্লিয়ার? টাইফয়েড থেকে কারো কোনো প্রশ্ন? স্যার একটা কোশ্চেন ছিল। জি।
আমার কোশ্চেনটা টাইফয়েড থেকে না, এটা হচ্ছে কোনো পেশেন্টের যদি সবসময় ইএসআরটা 30 বা 30+ থাকে সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, ইয়েস স্যার, 30 বা 35, ইজ দিস মেল অর ফিমেল? ফিমেল। ফিমেল, আচ্ছা। এজ? এজ 24, আনম্যারিড। আনম্যারিড, আচ্ছা। ইএসআরটা ডিপেন্ড করে, ইএসআরটা আসলে কোনো ডিজিজকে ইন্ডিকেট করার জন্য করা হয় না। হ্যাঁ, ইএসআর কে আমরা বলি যে এটা আসলে কোনো ডায়াগনোসিস ভ্যালু না, মানে ডায়াগনোসিস করার জন্য এটা আমরা টেস্ট করি না, ইটস কল প্রগনোসিস ভ্যালু। হ্যাঁ, আমাদের বডিতে কোনো রোগের তীব্রতা বাড়তেছে না কমতেছে, এটা প্রোগ্রেস করার জন্য আমরা যে টেস্টটা করি ইটস কল ইএসআর। হ্যাঁ, ইএসআর হাই ইএসআর হওয়ার পেছনে অন্যতম কারণ হাই ইএসআর, নট 30টা আমরা হাই ইএসআর বলবো না, কারণ মেয়েদের ইএসআর এমনি 25 পর্যন্ত আমরা নর্মাল ভ্যালুই রাখি, 0 থেকে 25 mm পার আওয়ার। হ্যাঁ, প্রতি ঘন্টায় যদি এটা 25 পর্যন্ত থাকে তখন পর্যন্ত আমরা নর্মাল বলি মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 10 বা 12। তো আপনি যদি কখনো মানে হাই ইএসআর পান, হাই ইএসআরটা আমরা তখনই বলবো যে এটা 70, 80, 90, 100। হ্যাঁ, এই অবস্থাটাকে আমরা হাই ইএসআর বলি। হাই ইএসআর হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে ক্যান্সার, রিমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, কোনো ক্রনিক ডিজিজ, কোনো সার্টেন ইনফেকশন, এগুলো থেকে ইএসআরটা হাই হয়। হ্যাঁ, আর এছাড়া বার্ধক্যজনিত কারণে ইএসআরটা বেড়ে যায়। এখন আপনার এজ যেহেতু বলতেছেন পেশেন্টের এজ 24, তার ইএসআর 30 এর মতো থাকতেছে, যে নর্মাল ইএসআর, হয়তো তার হয়তো হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি আছে, তার হয়তো হিমোগ্লোবিন 10 বা 9.5 বা 10.5 এর মধ্যে থাকতেছে, সেক্ষেত্রে আপনি একটু হিমোগ্লোবিন কারেকশন করলে এটা ঠিক হয়ে যাবে। এটা আসলে কোনো টেনশনের কিছুই না, ভয়ের কিছুই নেই। স্যার সেক্ষেত্রে হিমোগ্লোবিন 12। হিমোগ্লোবিন 12? জি স্যার। হিমোগ্লোবিন 12 থাকলে আমার মনে হয় না যে ইএসআরটা আপনার এত হাই হওয়ার কথা, 35 আসার কথা। হ্যাঁ, হিমোগ্লোবিন 12 থাকলে সাফিসিয়েন্ট হিমোগ্লোবিন আছে, সেক্ষেত্রে ইএসআর তো ডেভেলপ করার কথা না। ঠিক আছে, আপনার তাহলে হয়তোবা ল্যাব ভ্যালুতে কোনো জায়গায় একটু ঝামেলা হচ্ছে, আপনি একটু ল্যাবটা চেঞ্জ করেন। আমার মনে হয় স্যার মানে টেস্ট করার পরে মানে বারবারই এরকম রিপোর্ট আসতেছে, মানে এটা কি এক জায়গায় করছেন নাকি আপনি ল্যাব চেঞ্জ করছেন? 3-4 জায়গায় করা হয়েছে। 3-4 জায়গায় করছেন। পেশেন্টের কি কোনো ক্লিনিক্যাল সাইন আছে, যেমন ফিভার অথবা স্পাইন অথবা আপনার বোনস পেইন, এরকম কোনো লক্ষণ আছে? বোনস পেইনটা মাঝে মাঝে হয়, কিন্তু স্কিন ডিজিজ আছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো হবে, ইয়েস হাই ইএসআর হবে। আর যদি আপনি বলছেন কোনো প্রবলেম নাই, সে তো আমি এই জন্য বলতেছি নর্মাল, বাট স্কিন লিশনে তো অবশ্যই ইএসআর ডেভেলপ করবে। হ্যাঁ, আপনার আর্টিক এরিয়া হতে পারে, আপনার সোরিয়াসিস হইতে পারে, আপনার স্কিনে যদি কোনো সার্টেন ইনফেকশন ডেভেলপ করে, ফাঙ্গাল অ্যাটাক হইলেও ইএসআরটা ডেভেলপ করতেই পারে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন টাইফয়েড থেকে? স্যার ইএসআর কি কি ইন্ডিকেশন করে স্যার? ইএসআর কিসের উপর নির্ভর করে স্যার? আমি তো বললাম ইএসআর এর এ টু জেড বলে ফেললাম একটু আগে। হ্যাঁ, ইএসআর হাই ইএসআর হওয়ার পেছনে অন্যতম কারণ আমি বললাম ক্যান্সার, টিউবারকুলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, এইজিং। হ্যাঁ, এইসব কারণে ইএসআরটা আসলে হাই হয়। হ্যাঁ, আর ইএসআর ডিপেন্ড করে এগুলোর উপরে, যেগুলো যদি হয় তখন ইএসআর হাই হবে। আর কোনো প্রশ্ন? টাইফয়েড থেকে কোনো প্রশ্ন আছে কিনা? টাইফয়েড রোগী তো অনেক পান মনে হয় না, প্রতিদিনই পান, প্রায় সবাই পান। স্যার টাইফয়েডের যে মানে কমপ্লিকেশন, ওই যে পারফোরেশন হয়, এটা তো সালমোনেলা টাইফি, এটা কোন লেভেলে গিয়ে পারফোরেশনটা হয় স্যার? পারফোরেশনটা হয় আমাদের ইন্টেস্টিয়াল পারফোরেশন। হ্যাঁ, ইন্টেস্টিয়াল পারফোরেশন 3rd উইকস এর পরেই হয়। স্যার আমার আম্মা এই পারফোরেশনে মারা গিয়েছিলেন, তো তখন ওটা 3rd উইকস এসে পারফোরেশনটা হয়। এই জন্যই আসলে ভুল করা যাবে না। হ্যাঁ, আসলে টাইফয়েড নিয়ে আমরা অনেক ছেলে খেলা করি, তো ছেলে খেলা করা যাবে না টাইফয়েডের রোগীকে নিয়ে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন টাইফয়েড থেকে? তাহলে আমরা অন্য জায়গায় যাবো আর কি। আমরা কিন্তু ইমার্জেন্সি কেস করতেছি, এগুলো কিন্তু আসলে ইমার্জেন্সি। স্যার টাইফয়েডে আরবিসির পরিমাণটা কেমন হবে? টাইফয়েডে তো বলা হয়
আরবিসি বেড়ে গেলে এটা হচ্ছে ব্লাড ক্যান্সার ধরা হয়ে থাকে। আরবিসি বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয়, এটা আমি আজকে প্রথম শুনলাম। আপনি এটা কোথায় আরবিসি শুনলেন? কেন স্যার? ডব্লিউবিসি বেড়ে গেলে হয় না স্যার? হ্যাঁ, এই প্রশ্নটা বুঝি নাই। কি একটা অনেক বাচ্চারা কিছু প্রশ্ন করছে, এটা আমি বুঝি নাই। আচ্ছা যাক, আমি জোকস করলাম। প্রশ্ন করে নাই, না এমনি মজা করলাম, আমি বুঝতে পারছি। এটা মনে স্যার মনে ভুল হয়ে গেছে স্যার, আরবি আর ডব্লিউবিসি বলতে গিয়ে আরবিসি বলে ফেলেছে। হ্যাঁ ডাব্লিউবিসি বলতে গিয়ে উনি আরবিসি বলে ফেলছে। ডাব্লিউবিসি বেড়ে যাওয়ার পেছনে অন্যতম কারণগুলো আপনি আমার পেছনে ভিডিওগুলো খেয়াল করেন, হয়তো ইউটিউবে দেওয়া আছে। আপনি লিউকেমিয়া নামক একটা টপিকস আছে, আমি পড়াইছিলাম তাই না, লিউকেমিয়া। সেই লিউকেমিয়ার মধ্যে আপনি যান, আপনি সব পেয়ে যাবেন আপনার উত্তরগুলো। স্যার আপনার এই ভিডিওগুলো সব ইউটিউবে দিয়ে আছে স্যার? আমি তো নিউ স্যার। হ্যাঁ দেওয়া আছে, আমি দেই না আসলে, কেউ একজন দেয়। আমি যতটুকু জানি ইউটিউবে এগুলো সবই আছে। তো কোন অ্যাড্রেসে পাওয়া যায় স্যার? আমার আসলে জানা নাই। আমি একটু পরে দেখবেন এখানে একটা ভিডিও আপলোড হচ্ছে, ওইটার মধ্যে ঢুকলেই পাবেন। গ্রুপে ভিডিওটা আপলোড করে দিবে একজন, কেউ না কেউ, ওইখানে পাওয়া যাবে। জীবন স্যার, জীবন হোমিও প্লাস, জীবন হোমিও প্লাস, হ্যাঁ ওইখানে হয়তো পাবেন। আমি আসলে চ্যানেলটার নাম জানি না, আপনি হয়তো একটু খুঁজে নিয়েন, পাবেন। জাকির স্যার, জাকির হোসেন স্যার, আমাদের প্রিয় জাকির স্যারের চ্যানেল এটা। আমার চ্যানেল না, ওটা আরেক জাকির স্যার। আরেকজন জাকির স্যার আছে। হ্যাঁ এসএম জাকির স্যার, হ্যাঁ মেবি। খুব ভালো। আমরা নেক্সট যেতে যাই স্যার। হ্যাঁ নেক্সট টাইফয়েড। তো আর কারো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, টাইফয়েডের পরে মেডিকেল ইমার্জেন্সিতে আরেকটা অন্যতম ডিজিজ আমরা যেটা কলেরা, ফিব্রো কলেরা, এটা কিন্তু ইমার্জেন্সি। আমাকে স্মরণ করলেন কেন? ও আপনি কি আছেন স্যার? এই জন্য জীবন প্লাস হোমিও কার্ড স্যার আছি। ওইটা আবার রেকর্ডিং এ দেয়া তো, ওটা কথা বলতে পারি না, এই জন্য অন্য সেটে ঢুকলাম, তাই কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা এখন একটু কলেরা নিয়ে আলোচনা করি। হ্যাঁ এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। আমরা কিন্তু বলছি যে ইনফেকশাস অনেক ডিজিজ আছে, কিন্তু বাট মেডিকেল ইমার্জেন্সি যেগুলো, ওগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, যেগুলো আসলে খুব কম সময় পাওয়া যায়, তাই না? পেশেন্ট একদম খুব অল্প সময়ের মধ্যে পেশেন্ট মারা যেতে পারে, মেডিকেল ইমার্জেন্সি থাকে। হ্যাঁ ওগুলো নিয়ে একটু আলোচনা করি। কলেরার জীবাণুর নাম কি? ভিব্রিও কলেরা। হ্যাঁ ভিব্রিও কলেরা। এটাও কিন্তু আসলে একটা পানিবাহিত রোগ। এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা পানিবাহিত রোগ, মানে ওই যে টাইফয়েডের মতো ফিকুরাল রুটের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এটাও আমাদের ইন্টেস্টাইনকে অ্যাটাক করে এবং ইন্টেস্টাইনাল যে মোবিলিটি আছে সেই মোবিলিটিকে নষ্ট করে ফেলে। সিমটম যদি বলেন, সিমটম হচ্ছে ওয়াটারি স্টুল, তাই না? যে আপনার পায়খানাটা হবে সেটা হচ্ছে ওয়াটারি, পানির মতো স্টুল যাবে, এবং সেটা লাইক রাইস ওয়াটার। হ্যাঁ রাইস ওয়াটার, চাল ধোয়া পানির মতো। হ্যাঁ আপনার ওরকম পানি যাবে। এবং অ্যাবডোমিনাল কোলিক, পেটে ব্যথা থাকবে, এবং সেটা কলেরাকে আমরা ইন্ডিকেট করব আপনার দিনে 14 বারের উপরে যদি টয়লেট হয়। হ্যাঁ 10 থেকে 14 দিনে 10 থেকে 14 বারের উপরে টয়লেট, দিস ইজ কলেরার একটা অ্যালার্মিং সাইন। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে যে অ্যাবডোমিনাল পেইন এবং সানকিন আইস। এই শব্দটা শুনছেন? সানকিন আইস, সূর্য অস্ত যাওয়ার হ্যাঁ হ্যাঁ সূর্য অস্ত গেলে যখন ছোট ছোট হয়ে যায় এটা, তো ওরকম হয়ে যাবে। এবং যে আমাদের যে যদি বাচ্চারা থাকে, বাচ্চাদের কেসগুলো যখন আমরা দেখি ডায়রিয়ার, ভিব্রিও কলেরার বা ডায়রিয়ার যে কন্ডিশনে থাক না কেন, তখন কিন্তু আমরা বাচ্চার হেডের যে মিটিং পয়েন্ট অফ সুচার, যে মাথার মধ্যে যে আমাদের ফ্রন্টাল আর যে প্যারাইটালের যেটা লেয়ার, যে জায়গার মধ্যে আছে অ্যাটাস্টিক পয়েন্ট, মিটিং পয়েন্ট, এটাকে ওইখানে যে সুচারটা থাকে, সুচার কার্ভেচার থাকে, সেই কার্ভেচারটা কিন্তু বাচ্চাদের জোড়া লাগে না। জোড়া না লাগার কারণে ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা সবসময় একটা ব্লাড ভেসেলস আর আমাদের যে ব্রেনে কাভার আছে মেনেনজিস, এটা কিন্তু কাঁপতে থাকে, দেখছেন ওই জায়গাটা বাচ্চাদের মাথার উপরে? হ্যাঁ ওই ইঁদুর লাফানোর মতো আর কি একটা অবস্থা, তাই না? এখানে একটা ইঁদুর থাকে, আসলে ইঁদুর টিঁদুর কিছুই নেই। তো ওই জায়গাটার মধ্যে কি হয়, ফ্লুইড কমে যায়, পানি কমে যায়। পানি কমে যাওয়ার কারণে ওই জায়গাটা ডেবে দেয়।
তো বাচ্চাদের আসলে মাথায় হাত দিলে বোঝা যায় যে সে সিভিয়ার ডায়রিয়াতে ভুগতেছে। আর বড়দের কিন্তু আসলে নর্মালি ওইভাবে বোঝার স্কোপ নাই। সেক্ষেত্রে আপনার অবশ্যই দেখতে হবে স্কিন এবং আই। চোখটা যদি দেখেন, সেই চোখটা দেখবেন যে আপনার সানকিন হয়ে গেছে। এবং যদি স্কিন দেখেন, স্কিনে আমরা কি করবেন, আপনি ডায়রিয়া হাসপাতাল অথবা আইসিডিআর ভিতরে যদি কখনো কেউ যেয়ে থাকেন, দেখবেন যে রুগী ঢোকার সাথে সাথে রুগীর পেটের মধ্যে চাপ দিয়ে স্কিনটা টান দিয়ে দেখা হয়, স্কুল ইলাস্টিসিটি টেস্ট, ডিহাইড্রেশন দেখা হয়। হ্যাঁ, পেশেন্টের ইলাস্টিসিটিতে ডিহাইড্রেট বেড়ে হয়ে যাবে, কারণ ইলাস্টিসিটি কমে যাওয়া মানে ডিহাইড্রেশন বেড়ে যাওয়া। হ্যাঁ, পেশেন্টের ডিহাইড্রেট হয়ে যাবে। ডিহাইড্রেট হওয়ার কারণে পেশেন্ট কিন্তু খুব দ্রুত সময়ে মারা যায়। হ্যাঁ, এবং হ্যাঁ এবং এবং যখন পেশেন্ট ডিহাইড্রেট হয় তখন তার ভমিটিং হয়। হ্যাঁ, এখন একটা রোগী ডিহাইড্রেট হয়ে গেছে, বমি হচ্ছে, আপনার প্রাইমারি ম্যানেজমেন্ট কি করবেন বলুন তো? তাকে স্যালাইন খাওয়াতে হবে। স্যালাইন খাওয়াতে হবে। একটা রোগী বমি করতেছে, ডিহাইড্রেট হয়ে গেছে, তার প্রাইমারি ম্যানেজমেন্ট স্যালাইন খাওয়াতে হবে, তাই না? জি হ্যাঁ, এটা ভুল ম্যানেজমেন্ট, এটা কখনোই করা যাবে না। যখন কোনো রোগী ডিহাইড্রেট, সে বমি করতেছে, এই কন্ডিশনে স্যালাইন দিলে সে আরো বেশি বমি করবে এবং বমি করে সে কোমাতে চলে যাবে। হ্যাঁ, এই কাজ করাই যাবে না। যখন পেশেন্ট ডিহাইড্রেট হয়ে যাবে তখন তাকে মুখে স্যালাইন সমস্যা হলে তখন স্যালাইন পুশ করতে হবে। হ্যাঁ, মুখে স্যালাইন দেওয়াই যাবে না। যদি পেশেন্ট ডিহাইড্রেট হয়, মুখে স্যালাইন দেওয়ার পরে যদি সে বমি করে তখন তাকে ইন্টারভেনাস দিতে হবে। হ্যাঁ, এই কাজটা করাই যাবে না যে সে বমি করতেছে স্যালাইন খাওয়াবেন আপনি। হ্যাঁ, যতক্ষণ পেশেন্ট ডিহাইড্রেট থাকবে ততক্ষণ পর্যন্ত মুখে কিছু দেওয়া যাবে না, তাকে ইন্টারভেনাস দিতে হবে। যখন পেশেন্ট রিহাইড্রেট হবে, মানে পেশেন্টের পানি চলে আসছে, আবার পুনরায় পানি চলে আসছে, তখন তাকে ইন্টারভেনাস বন্ধ করে মুখে খাওয়ানো শুরু করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যানেজমেন্ট ফর ডায়রিয়া অ্যান্ড কলেরা পেশেন্ট। হ্যাঁ, যে আপনি ডিহাইড্রেট অবস্থায় কোনোভাবেই তাকে মুখে খাওয়াবেন না। যখন পেশেন্ট ডিহাইড্রেট হবে তখন তাকে আপনি মুখে খাওয়ানোর ব্যবস্থা করবেন। ঠিক আছে? ভিব্রো কলেরার ইনভেস্টিগেশন আসলে স্টুল কালচার করতে হয়। স্টুল কালচার করলে আমরা আসলে ওই অর্গানিজমটাকে পাই। এছাড়া আপনার ট্রিটমেন্ট হিসাবে আসলে অনেক ড্রাগস আছে ভিব্রো কলেরার, ওই আপনি ডায়রিয়ার ম্যানেজমেন্টের উপরে যে ড্রাগসগুলো আছে, সিমটোমেটিক এইসব ড্রাগস নিয়ে কাজ করতে পারেন। আমি শুধুমাত্র ইন্টারভেনাসের কথাটাই বলবো, যে ইন্টারভেনাসটা আপনি যদি খুব ভালো মতো অ্যাপ্লাই করতে না পারেন, পেশেন্ট মারা যেতে পারে। কারণ পেশেন্টকে আপনি একদিক থেকে বমি করতেছে, আরেকদিক থেকে খাওয়াচ্ছেন, এটা আসলে অনেক বোকামি। এই কন্ডিশনটা করা যাবে না। ক্লিয়ার? জি স্যার, সুন্দর, থ্যাংক ইউ স্যার। তো ইনফেকশনস আরো অনেক ইমার্জেন্সি ডিজিজ গুলো আছে যেগুলো আমরা আরো সামনে হয়তো করব। বমি না হয় যদি পাতলা পায়খানা হয়ে থাকে তখন কি খাবার স্যালাইন খাওয়ানো যাবে? হ্যাঁ, তখন পর্যন্ত খাবার স্যালাইন খাওয়াবেন অবশ্যই। বমি হলে বন্ধ। আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো স্যার, আরেকটা ওই যে ইউরিনটা বন্ধ হয়ে যায়, এটা একটু বলুন। ইউরিনটা বন্ধ হয়ে যায় ডিহাইড্রেশনের কারণে। হ্যাঁ, যখন আসলে আপনার বডিতে ডিহাইড্রেট হবে তখন কিন্তু আসলে জিএফআর কমে যাবে। জিএফআর কমে যাওয়ার কারণে আসলে ইউরিন আউটপুটটা কমে যাবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আজকে টপিকস টাইফয়েড। না, আজকে টপিকটা টাইফয়েড ছিল না, আজকে টপিকটা ছিল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। ইমার্জেন্সি ম্যানেজমেন্টে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আচ্ছা ঠিক আছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্টে শেষে তো আমরা টাইফয়েড নিয়ে আলোচনা করলেন। তো টাইফয়েড রিলেটেড মেডিসিন নিয়ে একটু শর্ট আলোচনা করলে ভালো হতো না?
আসলে মেডিসিন তো আমরা তখনই টাইফয়েড যখন শেষ করলাম, ম্যানেজমেন্টের কিন্তু কয়েকটা ওষুধের নাম আমরা বলছি, তাই না? যেমন ডিলেরিয়াম থাকলে বেলাডোনার কথা আনছি, তারপরে আপনার পিরিয়ডিসিটি মেনটেন করতেছে ডিজিজ, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম আমরা কিন্তু আসলে ক্লিনিক্যালি বলে গেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যখনই অনেকগুলো ওষুধের নামও বলে ফেলছে ওই সময় মনে হয়, যখন কেউ এই কেসগুলো পাবেন, আপনি সিমটম গুলোকে ক্লোজ করে আরো আপনি হয়তো ভালো ভালো কোনো ড্রাগস দিতে পারবেন, এটা বলছি আমি। এক্ষেত্রে মনে হয় ক্লোরোমাইসিন 18 একটা মেডিসিন, এটা 30 ভালো কাজ করে মনে হয়। আসলে ফিভার তো ইন্ডিভিজুয়াল, না না ওই ক্লিনিক্যাল, এটা ক্লিনিক্যাল ট্রায়াল। আচ্ছা আচ্ছা, আমি আসলে এটা জানি না, সিমটম না। আশরাফুল ভাই একটু মিউট করেন তাহলে ভালো হবে। জি, জাকির স্যার যেটা বললেন, আমি আসলে ওই মেডিসিনটা অ্যাপ্লাই করি নাই, আমি আসলে ওইটা সম্পর্কে অত জানি না, ভালো বলতে পারবো না। তবে আমি এজিথ্রোমাইসিনকে ডাইলিউট করছি, তো ওইটা আমি মাঝে মাঝে দিই, ভালো কাজ করে ক্লিনিক্যালি। না আমি এই তো যে চাদর মার্কা যে সমস্ত জ্বর কোনো কিছু ছাড়তে চায় না, তাতে দিয়ে দেখছি বেশ ভালো রেজাল্ট। আচ্ছা, হতে পারে, আমি আসলে জানি না। হোমিওপ্যাথিক আমার মনে হয় হোমিওপ্যাথিক লক্ষণ ভিত্তিক হ্যাঁ মেডিসিন দিলে টাইফয়েডে এত দ্রুত কাজ করে, এত দ্রুত কাজ করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাপ্রুভ হয়ে গেছে, যেটা আমি প্রুভিংকৃত যে সমস্ত মেডিসিনের স্পষ্ট চিত্র পাচ্ছি, আমি ক্লিনিক্যাল কেন টানতে যাব? কোন ওষুধ ক্লিনিক্যালি 200 বছর আগে যেভাবে আমরা প্রুভিং করছি, এগুলো তো এখন বাড়া যাচ্ছে না, এখন তো বেশিরভাগই প্রুভিং হচ্ছে ক্লিনিক্যালি মেডিসিনের। না তখন তো রোগ ছিল না, এখন তো রোগে জর্জরিত আমরা, এইজন্য তো বলতেছি যখন আমরা ক্লিনিক্যাল ভাবে প্রুভিংটা হচ্ছে বা ট্রায়াল দিয়া যে রেজাল্টটা পাচ্ছেন, এটাই বর্তমান মেডিসিনের প্রুভিং রেকর্ড। না, এটা যত সময় গড়াবে তত প্রুভিং এর স্টাইলটা চেঞ্জ আসবে, মানে নতুন নতুন ইভ্যালুয়েটিং সিমটম গুলো আসবে, নতুন নতুন ট্রায়ালিং সিমটম গুলো আসবে, এটাই স্বাভাবিক। কারণ সব নতুন নতুন ডিসকভার আর নতুন নতুন স্টাইল গুলো দিবে, যেটা আপনার আরো সহজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, কি নোট গুলো আসবে একের পর এক, এটাই তো স্বাভাবিক, এইভাবে হবে। আর ক্লিনিক্যাল মানে যে ক্লাসিক্যাল না এরকম কিছু না, ক্লিনিক্যাল মানে হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনে যখন আপনি ক্লিনিক্যালি কোনো জিনিস প্র্যাকটিস করবেন, ওটা তো ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল মানে এই না যে সে হোমিওপ্যাথ না, এরকম কিছু না। কারণ অনেক বড় বড় হোমিওপ্যাথটা কিন্তু ক্লিনিক্যালি অ্যাপ্লাই করছে অনেক ড্রাগস গুলো, যেমন হ্যানিম্যান নিজেও কিন্তু ট্রাইও ইউজ করছে, তাই না? ওটা ক্লিনিক্যাল না? ট্রাইও সিরিজ ইউজ করছে না হ্যানিম্যান? ক্লিনিক্যালি ইউজ করা যাবে না আমি সেটা বলি না, আমি যদি প্রুভিংকৃত মেডিসিনের স্পষ্ট সিমটম পাই তো আমাকে তো সময় ক্ষেপণ করার প্রয়োজন নাই। সেটাই প্রুভিং পেলে তো প্রুভিং আলাদা ব্যাপার। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। হ্যাঁ, তবে মেইনলি ক্লিনিক্যালও কিন্তু অনেকই ম্যান্ডেটরি একটা ব্যাপার। হ্যাঁ, আপনি যখন অনেক অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, আপনি তো পেশেন্টের ফেস দেখে অনেক মেডিসিন অ্যাপ্লাই করবেন, তাই না? ওটা কি আপনার ক্লিনিক্যাল না? ওটা আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনার একটা প্রোটোকল আসবে, ইটস কল্ড ক্লিনিক্যাল প্রোটোকল। হ্যাঁ, নিশ্চয়ই আপনি যতই আমরা হ্যানিম্যানকে মানি, আমরা কিন্তু 91 নাম্বার অ্যাপোরিজম এত পড়া পড়ছে, আমার মনে হয় কি কেউ 91 নাম্বারকে অ্যাপ্লাই করি আমরা, যে পূর্ব সংস্কার মুক্ত? কয়জন পূর্ব সংস্কার মুক্ত এখানে? আমরা যে 50 জনের মতো আছি, কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে আপনি পূর্ব সংস্কার মুক্ত? আপনি একটা রোগী আগে সরিয়েছেন, প্রেজুডিস হয়ে গেলেই তো তখন তো সমস্যা। হ্যাঁ, আমরা নরমালি পূর্ব সংস্কার মুক্ত কেউই না, কারণ আপনি যদি আগে একটা রোগীকে বেলোডোনা দিয়ে ভালো করছেন, আপনি অনেক সময় ঘুরে ফিরে বেলোডোনাকে মাথায় নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। পূর্ব সংস্কার মুক্ত আমরা কেউই না। হ্যাঁ, এখানে ব্যর্থতার হারই তখন বেশি দেখা দিবে। ব্যর্থতা তো আসবেই, আমরা তো পূর্ব সংস্কার মুক্ত কেউ হইতে পারি না। যত বড় মহাথি বলেন এখানে বাংলাদেশে যারা আছেন বা আমরা দেশের বাইরে যারা আছেন, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি পূর্ব সংস্কার মুক্ত। হ্যাঁ, কারণ আমাদের মাথায় ওই যে ক্লিনিক্যাল একটা এক্সপিরিয়েন্স চলে আসে, যে তার আগে আমি একটা মাইগ্রেনের রোগীকে বেলোডোনা দিয়ে ভালো করছি, আমি ঘুরে ফিরে বেলোডোনাকে 90% আগায় রাখি, তাই না, প্র্যাকটিস করার ক্ষেত্রে।
ওইটাই ক্লিনিক্যাল, এভাবে আসে আর কি। হ্যাঁ, আমরা পূর্ব সংস্কার মুক্ত কেউ হইতে পারিনি ওইভাবে। আমার কথা কেউ মাইন্ড করলে সরি, আসলে আমি কথাটা কিন্তু একদম টু হার্ট থেকে বলা আর কি। হ্যাঁ, ব্যাপারটা এরকমই ঘটে, পূর্ব সংস্কার মুক্ত আমরা কেউ না। একটা ব্যাপার কি, ক্লিনিক্যাল ট্রায়ালটা কিরকম, একটা অসুস্থ মানুষের কি কি লক্ষণ আছে এই জিনিসটা একটু রেকর্ড রাখেন। এরপর আপনি তাকে একটা রেমেডি অ্যাপ্লাই করলেন, করার পরে দেখা যাচ্ছে যে যে লক্ষণগুলো দূর হয়ে গেল তার থেকে, ওই মেডিসিন বা ওই রেমেডির কিন্তু ওইটাই প্রুভিং ইয়ে। যেমন জ্বর ছিল, জ্বরটা কমে গেছে, তার মানে এই ওষুধটা সুস্থ দেহে অ্যাপ্লাই করলে তার জ্বর হইতো। বিতর্ক শেষ নাই, কারণ আমাদের তো আসলে মতাদর্শ অনেক আছে, আমরা আমাদের বিতর্কে অনেকই থাকবে। সুস্থ না, অসুস্থ মানুষ আমরা। যেমন কি জানি আপনি কোথায় ছিলেন? আমি ব্যস্ত মানুষ, আমি স্টার্ট করে দিয়ে কত কাজ করতে হয়। দৌড়াইলাম 1 মাইল দৌড়ে আসলাম। 1 ঘন্টা বলে ফেলাইছেন, আমি তো ভাবলাম যে 1 ঘন্টা দৌড়াইছেন। বাবা, 1 ঘন্টা না, ওই সকালে 1 মাইল, রাতে 1 মাইল ট্রেডমিল করি। ও আচ্ছা, ট্রেডমিলে ফুটবল ম্যাচ আয়োজন করেন একটা। ট্রেডমিল তোর পছন্দ না? কিনতে পাঠায় নাই। হ্যাঁ বলছি ভাবি তো কেরাসিন কিনতে পাঠায় নাই সন্ধ্যার পরে। না না, বলতে পারেন আজকের টপিকস এর উপরে। শুরু করছিলাম, আমি ভাবছি যে কোশ্চেন করতে করতে জাকির ভাই সেন্সলেস করে দিবে, এখন দেখি যে পোলাপানি সেন্সলেস হয়ে যায়। কোশ্চেন করেন করে একরকমই করে ফেলেন, একদম ঝাঁঝরা করে ফেলেন। একটা টপিকস এর পরে যখন আলোচনা হয়, ম্যাক্সিমাম প্রশ্ন এবং তার উত্তর চলে আসে, হয়তো 2-1টা কনফিউশন থাকে, সেইটা জেনে নেওয়া হয়, যে কারণে আপনি কিভাবে প্রশ্ন বানিয়ে জর্জরিত করবেন সেই স্টোরি তো থাকে না। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে দেখা যায় যে ডায়রিয়া এবং কলেরা পেশেন্টদের খাবার দাবারের একটা লিমিটেশন দিয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রে আপনি কি বলবেন, আমাদেরকে একটু বলে দেন। আচ্ছা, খাবার লিমিটেশন বলতে আমরা ওই সময় ফ্যাট এবং হাই প্রোটিনকে মানা করি। আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট দিতে বলি, উইথ মিনারেল কন্টেন্ট কার্বোহাইড্রেট। হ্যাঁ, যেমন আমরা বলি যে আপনি একটু জাউ ভাত খাবেন, সেক্ষেত্রে একটু লবণ ইউজ করবেন। হ্যাঁ, এইসব খাবারগুলো অ্যাপ্লাই করি। আমরা বলি যে এই সময় আপনি মশলা জাতীয় খাবার, প্রচুর পরিমাণ তেল, ওয়েলি ফুড, জাঙ্ক ফুড অথবা আপনি প্রোটিনযুক্ত খাবার এগুলো একটু কম খাবেন ওই সময়টার জন্য। হ্যাঁ, এগুলো রেস্ট্রিক্টেড থাকে আর কি। ফ্রুটস খাবেন না কিছু সময়টার জন্য, শাকসবজি অফ থাকবে আপনার। তারপর যখন রিকভার হয়ে যাবে তখন আবার আগের মতো আস্তে আস্তে শুরু করবে। এখন বার্লি তো আর নাই, ওই যে কর্ন স্যুপ খাওয়া যেতে পারে। হ্যাঁ, স্যুপ তো আর সবাই স্যালাইনটা খুব ইম্পর্টেন্ট, সে ঘন ঘন স্যালাইন খেলে না খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। হ্যাঁ, আমরা স্যালাইন খাওয়াইছি কিন্তু রোগীকে, তারপর ইন্টারভেনাসও দিয়ে ফেলাইলাম, এখন আসলে মুখে খাওয়ার মধ্যে আসছে। আমার যদি কোনো সময় এরকম হয় না, রাত্রিবেলা হয় 2-3 বার স্যান্ড ওয়াটার খাই, দেখে বাকারে মগ ভরে খাই, কোথায় চলে যায় ঘন্টাখানির মধ্যে। আপনার কপাল ভালো, আপনার কপাল ভালো স্যার। আর আমাকে ছোট সময় শালার গরম ভাতের মধ্যে সরিষার তেল দিয়ে মা একটা ডইলে খাওয়াই দিছে, কিসের কি সব ঠিক না। আসলে কি আমাদের কিন্তু নরমালি আমরা যে ভুলটা করি যে ডায়রিয়া মানেই যে ভিব্রো কলেরা এরকম কিছু না। হ্যাঁ, আমাদের ডায়রিয়ার কিন্তু 80% ডায়রিয়া কিন্তু ফুড পয়জনিং কেসে হয়। হ্যাঁ, এই ফুড পয়জনিং কজ হয়েছে আপনার যখন আপনার পয়জন এবং অ্যাসিড রিঅ্যাকশনটা চলে যায়, তখন আবার রিকভার হয়ে যায় 80% কেস এটা। এবং 10% হয় রিট্রো ভাইরাসের কারণে এবং রোটা ভাইরাসের কারণে কিন্তু ডায়রিয়া ডেভেলপ করে, যেটা অল্প সময় হয়তো বা আপনার 6 ঘন্টা থেকে 8 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত জ্বালাবে, তারপর আবার রিকভার হয়ে যায়। ওই সময় আমরা একটু ডিহাইড্রেট যেন না হই, যেন আমরা স্যালাইন ট্যালাইন খাইলে আস্তে আস্তে রিকভার হয়ে যায়। আমাদের মনে হয় যে স্যালাইন মনে রেখে ঠিক করে ফেলতে, আসলে রোটা ভাইরাসের অ্যাক্টিভিটি অনেক কম, তো সে অল্প সময়ের মধ্যে রিকভার হয়ে যায়। বাট ভিব্রো কলেরা যদি অ্যাটাক করে, সেক্ষেত্রে আপনাকে হসপিটালাইজ করায় ছাড়তেই পারে প্রায়। হ্যাঁ, কারণ আপনাকে খুব ভুগাবে। ভিব্রো কলেরা তো এখন আসলে সংখ্যা কমে গেছে। আগে কিন্তু কলেরা যখন ছিল, ভিব্রো কলেরা জিসকল ওলাবিবি নামে ছিল না একটা সময়। ওলাবিবি যখন আসতো তখন কিন্তু গ্রাম শেষ হয়ে যেত। বাংলায় ওলা আর ইংরেজিতে কলেরা। এখন টোটালি ইরাডিকেটেড হয়ে গেছে। এখন টোটালি ইরাডিকেটেড হয়ে গেছে, দেশ থেকে দূরীভূত হয়ে গেছে। পাওয়া যায় না।
who declared that cholera is gone, totally eradicated disease. আচ্ছা আচ্ছা, এটা মেবি স্যার আপনি ইন্ডিয়া থেকে বলতেছেন। হ্যাঁ, ইন্ডিয়াতে আসলে ভিব্রো কলেরা টোটাল ইরাডিকেটেড। আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু আমার মনে হয় গ্লোবালি ইরাডিকেটেড প্রায়। না না না, আমাদের কিন্তু এখন আমরা ভিব্রো কলেরা পাই, আমাদের দেশে এখনো আছে। আইসিডিআরবি আমাদের ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ডায়রিয়া এন্ড ডিহাইড্রেট রিহ্যাবিলিটেশন, হ্যাঁ, ওইটা কিন্তু আমাদের এখনো কিন্তু আমরা ভিব্রো কলেরা কিছু পেশেন্ট এখন আমরা পাচ্ছি, এখনো আসছে। হ্যাঁ, টোটাল ইরাডিকেটেড আমরা এখনো হয় নাই। আমাদের যেমন আমাদের পোলিও ইরাডিকেটেড, পোলিও নাই আমাদের দেশে, হ্যাঁ, পোলিও মুক্ত কিন্তু আমরা, বাট আমাদের কিন্তু ভিব্রো কলেরা এখনো আছে, সেটা সংখ্যা অনেক কম, 3 or 4%। টোটাল যত ডায়রিয়া পেশেন্ট পাই তাদের 3 to 4% আসলে আমাদের ইয়া পাই, ভিব্রো কলেরা পাই। 90% 80%ই পাই আমরা ফুড পয়জনিং, ডায়রিয়া, এবং 10% রোটা ভাইরাস, এবং 2 থেকে 4% মতো ভিব্রো কলেরা পাওয়া যায়। আর কোনো প্রশ্ন? যেটা বলে যে এশিয়াটিক কলেরা, ক্যাম্পর তার প্রধান মেডিসিন। আচ্ছা, ক্যাম্পর পটেন্সি আর কি, মাদার না, আবার 30-200। তাহলে কলেরায় ক্যাম্পর, ব্যাপটিসিয়া, আর্সেনিক, ক্রোমাইসিডিন, আরো লক্ষণ কলেরা স্যার, লক্ষণ সাদৃশ্য যে মেডিসিন আছে স্যার। এশিয়াটিক কলেরা কেন বলা আছে স্যার? আচ্ছা, এশিয়াটিক কলেরা হচ্ছে আসলে কলেরা কিন্তু আপনার ম্যাক্সিমাম যে ভিব্রো কলেরা তার কিন্তু কমন যে অরিজিনাল স্টাইল ছিল সেটা এশিয়ার মধ্যে অ্যাটাক করছিল, হ্যাঁ, ভিব্রো কলেরা। এই জন্য এটা আরেক নাম এশিয়াটিক কলেরাও বলে। এশিয়ার মানুষ তো আমাদের যে কলেরায় ধরে ওটাকে এশিয়াটিক কলেরাই বলে। জি, 1800 কত সালে জানি এটা প্রথম সিভিয়ার ভাবে আক্রমণ হয়েছিল। এটা আমাদের দেশে মহামারী ছিল মনে হয় এটা 47-এ, না? ভিব্রো কলেরা মহামারী মনে হয় 47-এ ছিল। 47-এ রায়ট ছিল না? রায়টের সময়, ওই সময় মহামারীটা ছিল আমাদের। এবং এটা নিয়ে কিন্তু জহির রায়হান একটা বিখ্যাত উপন্যাস আছে 1000 বছর ধরে, না? ওইটার মধ্যে কিন্তু আসলে এই ভিব্রো কলেরা মহামারী নিয়ে আছে আর কি, আপনার কিছু, হ্যাঁ, এক্স্যাক্টলি ওলা বিবি আছে ওই জায়গার মধ্যে, কিন্তু একটা কন্টেইনই আছে ওলা বিবির উপরে, হ্যাঁ। আর ওটা কিন্তু 47-এর প্রেক্ষাপটে এবং আশেপাশে সময় নিয়ে করা। আর কোনো প্রশ্ন? আমরা আরো কিছু ইনফেকশন ডিজিজ পড়বো, তার মধ্যে ডেঙ্গুটা চেষ্টা করবো নেক্সট ক্লাসে ই করার, হ্যাঁ। ডেঙ্গু সাথে ম্যালেরিয়াকে একটু টাচ করবো, হ্যাঁ, যে ইমার্জেন্সি ইনফেকশন ডিজিজ গুলোর মধ্যে এগুলো পড়ে, তো ম্যালেরিয়া একটু করবো। টিউবারকুলোসিস যদি ইমার্জেন্সি না, তারপর আমরা টিউবারকুলোসিস টাচ করবো, কারণ এটা অনেক সময় ইমার্জেন্সি হয়ে দাঁড়ায়। চিকুনগুনিয়াটা রিলেটেড, হ্যাঁ, যখন রিলেটেড কেস আছে অবশ্যই আমি বলে ফেলি, হ্যাঁ, যে এটার সাথে রিলেটেড ছিল, এটা অবশ্যই আসবে। যদি ডেঙ্গু আমরা পড়াই, সাথে আমরা চিকুনগুনিয়াকে পড়বো। থ্যাংক ইউ স্যার। দেখেন জাকির ভাইয়া, নাসির ভাইয়ের বয়ান আছে নাকি? নাসির ভাই? না, আমার আজকে ইউনিভার্সিটিতে একটা ক্লাস আছে, তো ব্যস্ত হয়ে পড়বো। জি, ঠিক আছে। কোন ইউনিভার্সিটিতে স্যার? বাংলাদেশ ইউনিভার্সিটিতে। ও, কুষ্টিয়াতে কি এমপিএইচ নাকি? না না, এমবিএস না, এখানে এই যে মাস্টার্স অনেকদিন পর ভর্তি হয়েছি। মাস্টার্স আজ করি কাল করি হয় না। তো জাতি আপনাকে মনে রাখবে সারা জীবন। ধন্যবাদ ইনশাআল্লাহ।